এই তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? কেমনি চেক করবো জিজ্ঞেস করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে বলবেন। হ্যাঁ, আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ 1। ঠিক আছে, মুক্তিযুদ্ধের উপর 2টা ক্লাস হবে। আমার প্রথম লেকচার আজকে মুক্তিযুদ্ধের। এইটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করব। আমি যদি একটু এটা ঠিক করে নেই। আমাদের হেডলাইন হবে হচ্ছে দেখ, সাউন্ড কম। আচ্ছা, আমি একটু জোরে জোরে বলবো, প্রথম শুরু করেছি তো সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি জি, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। সাউন্ড কম না? আচ্ছা ঠিক আছে। সোহাগ ভাই, সাউন্ডটা একটু দেখবেন, সাউন্ডটা একটু ঠিক করা যায় কিনা দেখেন। আচ্ছা, আমরা চলে আসি। আমি মুক্তিযুদ্ধটা শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা, মুক্তিযুদ্ধ তো শুরু হয়েছে আমাদের 71 সালে, তাই না? তো তার আগের আমি একটু পিছনের দিকে ব্যাক করব। সেটা হচ্ছে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল আমাদের এই পাকিস্তানে। ঠিক আছে, যেটাকে আমরা 70-এর নির্বাচন বলি, রাইট? আচ্ছা, এই যে নির্বাচনটা হয়েছিল 70 সালে, যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনে আমাদের পূর্ব পাকিস্তান থেকে মোট 313টা আসন ছিল। মোট আসন ছিল 313টা। 313টা আসনের মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানের জন্য আসন বরাদ্দ ছিল হচ্ছে আপনার 169টা। পূর্ব পাকিস্তানের জন্য আসন বরাদ্দ ছিল হচ্ছে 169টা। আর পশ্চিম পাকিস্তানের জন্য আসন বরাদ্দ ছিল হচ্ছে আপনার 144টা। এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানিদের জন্য আসন বরাদ্দ ছিল হচ্ছে 144, আর আমাদের পূর্ব পাকিস্তানের জন্য হচ্ছে 169। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সাউন্ডটা একটু দেখবেন ভাই। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন দেখেন এই যে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, পশ্চিম পাকিস্তানিদের জন্য 144টা আসন, আর আমাদের পূর্ব পাকিস্তানের জন্য 169টা আসন। আমাদের এখানে আসন বেশি কেন, কেউ কি বলতে পারবেন? আমাদের এখানে আসন সংখ্যা বেশি কেন? তৎকালীন সময় তো পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানই ছিল, তো দুই পাকিস্তানের জন্য সমান আসন হওয়ার কথা ছিল না? রাইট, তার মানে হচ্ছে জনসংখ্যা বেশি ছিল। তার মানে আমরা যখন দেখেছি ভারত এবং পাকিস্তান যখন আলাদা হয়েছে, পাকিস্তানে মোট টোটাল জনসংখ্যা ছিল কিন্তু আপনার 7 কোটি। 7 কোটি জনসংখ্যা ছিল। এর মধ্যে কিন্তু আপনার 4,40,00,000 ছিল হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানের জনসংখ্যা, কিন্তু 4,40,00,000 ছিল হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানে। আর বাকি 2.5 কোটি জনসংখ্যা ছিল হচ্ছে আপনার পশ্চিম পাকিস্তানে। মাত্র 2.5 কোটি জনসংখ্যা ছিল। এই কারণে আমাদের এখানে যেহেতু জনসংখ্যা বেশি, এই কারণে আসন সংখ্যাও বেশি। আর ওদের যেহেতু জনসংখ্যা কম, তার মানে হচ্ছে আসন সংখ্যাও কম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে নির্বাচনটা হলো 70 সালে, যে ডিসেম্বর মাসে যে নির্বাচনটা হলো, 7 ডিসেম্বর আর 17 জানুয়ারি 2 দিন নির্বাচনটা হয়েছিল। এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে তৎকালীন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খান। ঠিক আছে, প্রধান ছিলেন, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন ইয়াহিয়া খান। তো এই ইয়াহিয়া খান যে ভুলটা করেছে, একটা ক্যালকুলেশনে ভুল করেছে। ভুলটা কি? উনি ভেবেছিল, দেখেন নর্মালি খেয়াল করে দেখেন, যেহেতু এখানে কিন্তু এই 313টা মোট আসন, হ্যাঁ, এই 313টার মধ্যে 300টা আসন হচ্ছে নর্মালি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, মানে জনগণ ভোট দিয়ে 300 জন এমপি কে সিলেক্ট করবে, আর বাকি 13 জন হচ্ছে আপনার সংরক্ষিত আসন।
তাহলে পুরা পাকিস্তানের বলছি আমি, এটা হচ্ছে কি আমাদের যে জাতীয় পরিষদের নির্বাচন, এই নির্বাচনটাকে বলা হয় হচ্ছে আপনাদের জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ। আচ্ছা, এখানে দুইটা টার্ম পড়বেন, আমি একটু নির্বাচনটা একটু ভালো করে ইয়া করে নিই। একটা টার্ম পড়বেন জাতীয় পরিষদ, আরেকটা পড়বেন হচ্ছে প্রাদেশিক পরিষদ। দুইটা জিনিস কি বুঝি আমরা? প্রাদেশিক পরিষদের নির্বাচন একটা, একটা হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ডটা নাকি ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, তো দেখেন ইয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন প্রাদেশিক পরিষদ জিনিসটা কি বুঝি আমরা? মানে তৎকালীন সময় যে নির্বাচনটা হয়েছিল, আপনার বইয়ের মধ্যে পড়লে দুইটা টার্ম পাবেন, একটা হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন, একটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই দুইটা টার্ম কি বুঝি? সারা দেশের। আর প্রাদেশিক নির্দিষ্ট অঞ্চল না, ওইরকম কিছু না, তবে কাছাকাছি, আপনার আইডিয়াটা কাছাকাছি গেছে। সেটা হচ্ছে দেখেন নর্মালি খেয়াল করে দেখেন, পাকিস্তান বলতে কিন্তু দুইটা পাকিস্তান ছিল, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। তো দুই পাকিস্তানের জন্য কিন্তু সরকার গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা ছিল, রাইট? তার মানে পুরা পাকিস্তান এবং পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানের সরকার গঠন করার জন্য তাহলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, সেই গভর্নমেন্ট নির্বাচন করার জন্য যে নির্বাচনটা হচ্ছে সেটা কি ভাই? জাতীয় পরিষদ। সেটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানেরই। আর প্রাদেশিক পরিষদের নির্বাচনটা হচ্ছে আমাদের এই প্রদেশ, তার মানে হচ্ছে পূর্ব পাকিস্তানের। তার মানে এই প্রদেশের জন্য আলাদা নির্বাচন, কারণ আমাদের এই প্রদেশে কিন্তু আবার আলাদা একটা গভর্নমেন্ট সরকার ছিল। আপনারা দেখেছেন 52 সালে নুরুল আমিন ছিল, তাই না? 48 সালে আমরা দেখেছি না খাজা নাজিমুদ্দিন ছিল, তারপরে আমরা দেখেছি আমাদের শেরে বাংলাকে ফজলুল হক ছিল 54 সালে নির্বাচনে, তাই না? তো এই যে তারা ছিল, তারা হচ্ছে এই অঞ্চলের গভর্নমেন্ট ছিল। মানে নর্মালি আপনি ভারতের দিকে চিন্তা করলে তাকালে বুঝবেন যে পুরা ভারতে যে 28টা স্টেট আছে, পুরা ভারতকে এই 28টা স্টেট নিয়ন্ত্রণ করে একটা গভর্নমেন্ট, যেটা মোদী সরকার আমরা যেটাকে বলি। আবার দেখেন প্রত্যেকটা স্টেটের আবার আলাদা আলাদা সরকার আছে। যেমন কলকাতার জন্য কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে না? তাদের কিন্তু আলাদা একটা সরকার। তো ওইটা হচ্ছে পুরা ভারতের জন্য যেটা, এটা হচ্ছে ধরেন জাতীয় পরিষদ, আর এই কলকাতার জন্য যে সরকার সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। ঠিক একইভাবে আমাদের এই পাকিস্তানের মধ্যে জাতীয় পরিষদের নির্বাচনটা হয়েছিল হচ্ছে পুরা পাকিস্তানের সরকার গঠন করার জন্য একটা নির্বাচন হয়েছে, যেখানে যারা যারা নির্বাচিত হবে তারা পুরা পাকিস্তান কন্ট্রোল করবে। এটা হচ্ছে জাতীয় পরিষদ। আর প্রাদেশিক পরিষদটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই প্রদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের একটা সরকার গঠন করার জন্য যে নির্বাচনটা, সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। ঠিক আছে ভাই? তো এবার দেখেন, আচ্ছা 70-এর আগে প্রাদেশিক পরিষদ নির্বাচন, হ্যাঁ 70 থেকে চেঞ্জ করছে। হ্যাঁ, না না 70-এর আগেও হয়েছে, কিন্তু ওরা তো নির্বাচন দেয় নেই। নর্মালি আমরা দেখেছি যে এই যে 58 সাল থেকে সামরিক শাসন, পাকিস্তানের সামরিক শাসন চলছিল, তার মানে এর আগে তারা ইচ্ছা করে নির্বাচন দেয় নেই। ঠিক আছে, কারণ নির্বাচনে যে 54 সালে যে নির্বাচনটা হয়েছিল যুক্তফ্রন্ট নির্বাচন, ওইখানে আমরা দেখেছি কি তারা গুয়াহারা হারছে আমাদের কাছে, তাই না? 237টা আসনের মধ্যে দেখেন আমাদের এই প্রদেশে যে নির্বাচনটা হয়েছিল, যেখানে শেরে বাংলা জয়লাভ করেছিল যুক্তফ্রন্টের 4টা দল মিলে, সেখানে আমাদের এই প্রদেশের 237টা আসনের মধ্যে কিন্তু এই আমাদের এই যুক্তফ্রন্ট কয়টা আসন পেয়েছিল জানেন? 223টা আসন, একেবারে 90% আসন তারাই পেয়েছিল। তো এই যে এই ভয়ে কিন্তু পরবর্তীতে যারাই আসছে তারা কিন্তু নির্বাচন দেয় নাই। আইয়ুব খান কিন্তু নির্বাচন আর দেয় নাই। ওই যে সামরিক শাসন, ওই 58 সালের পর থেকে 58 সাল থেকে একেবারে 70 সাল পর্যন্ত তার মানে টানা ছিল হচ্ছে সামরিক শাসন, ডিক্টেটর যেটাকে বলি আমরা। ঠিক আছে, তো এবার দেখেন, তো এখন তারা 41-70 এসে কেন নির্বাচনটা দিল? ওই যে 69 সালে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানে যখন আইয়ুব খান যখন গণ অভ্যুত্থানের ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন, পদত্যাগ করলেন, তখন এখানে এসেই এই মানুষের যখন সারা দেশের মানুষ একসাথে রাস্তা নেমে গেছে, তখন উনি ভয়ে উনি কি করলেন যে বললেন, আশ্বাস দিলেন যে আমি নির্বাচন দিব। তবে ওনার একটা ট্রিক্স ছিল এখানে, ওনার একটা ক্যালকুলেশন ছিল ভুল, মানে উনি শেষ ভুলটা করে গেছেন সেটা, যে ক্যালকুলেশনটা ওনার ভুল ছিল। উনি মনে করেছিলেন কি জানেন? একটা খেয়াল করে দেখেন, আমি বলছি জাতীয় পরিষদের নির্বাচনে মোট আসন হচ্ছে 313টা, রাইট? এর মধ্যে জনগণ নির্বাচিত করবে কয়টা আসনে? তাহলে 300টা আসনে যদি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হয়, তো এক্ষেত্রে এখানে যদি সরকার গঠন করতে হয়, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল কয়টা আসন পাইতে হবে বলেন তো? অর্ধেকের বেশি না? তার মানে 300 আসন যদি হয় তাহলে অর্ধেকের বেশি মানে কয়টা? 151টা আসন পাইতে হবে। তৎকালীন সময় দুইটা দল ছিল মানে জনপ্রিয়, আমাদের পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগ, আর পশ্চিম পাকিস্তান থেকে হচ্ছে পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। এই দুইটা রাজনৈতিক দল হচ্ছে জনপ্রিয় দুইটা দল। এখন যেমন বিএনপি আওয়ামী লীগ যেটা বলেন, তৎকালীন সময় আওয়ামী লীগ ছিল আর হচ্ছে পিপিপি ছিল।
হ্যাঁ, আওয়ামী মুসলিম লীগ, কিন্তু মুসলিম কথাটা ছিল না 54 সালের পর থেকে, ওইটা আবার মুসলিম 55 সালের পরে মুসলিম কথাটা বাদ, তখন আওয়ামী লীগ। কিন্তু প্রথম যখন আওয়ামী লীগ গঠন হয়েছে তখন ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু 55 সালের পর থেকে আবার মুসলিম কথাটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার খেয়াল করে দেখেন, তার মানে এখন যদি যেই দল পুরা পাকিস্তান সরকার গঠন করবে, পুরা পাকিস্তান কন্ট্রোল করবে, তার আসন লাগবে কয়টা? 151টা। তো তারা চিন্তা করছে কি জানেন, তারা চিন্তা করছে যে আমরা পশ্চিম পাকিস্তানিরা চিন্তা করছে যে আমরা তো পশ্চিম পাকিস্তানে 144টা আসন পাবোই, কারণ ওইখানে তো বাঙালিরা গিয়ে জিততে পারবে না, কখনো জিততে পারেও না, এর আগে নির্বাচন হয়েছে জিততে পারে নাই। ঠিক আছে, তার মানে 144টা তো তারা পাবেই, তাহলে 151 হইতে হলে এখান থেকে আর কয়টা আসন লাগবে বলেন তো? 7টা আসন লাগবে না ভাই? এখান থেকে 7টা আসন, মানে কোনোভাবে যদি 7টা আসনে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু পুরা পাকিস্তানের সরকার তারা গঠন করে ফেললো, তাই না? কিন্তু আমরা বাঙালিরা কি করেছি জানেন, আমরা এখানে তাদেরকে হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, কি করেছি দেখেন, এই যে দেখেন, সে যে চিন্তা করছে যে এখানে আমি 7টা আসন পাবো, সে কিন্তু মোটামুটি নিশ্চিত ছিল, ইয়াহিয়া খান মোটামুটি নিশ্চিত ছিল এখানে 7টা আসন পাবে। কারণটা হচ্ছে সে তো দেখেছে এর আগে বাঙালিরা তো, বাঙালিদের মধ্যে তো যে আমরা রাজাকার বলি, বাঙালিরা তো নিজেদের বাস মারার জন্য অনেক মানুষ আছে। এর আগে দেখেছি আমরা নাজিমউদ্দিন বাঙালি, কিন্তু তারপরে সে কি করেছে, আমাদের বিরোধিতা করছে। ঠিক আছে, নুরুল আমিন বাঙালি, কিন্তু ময়মনসিংহ আটের নুরুল আমিন, সে কি করেছে, আমাদের বিরুদ্ধে গিয়ে ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়েছে, সবসময় আমাদের বিরুদ্ধে ছিল। তো এরকম বাঙালি কোনো না কোনো আসনের মধ্যে ছিলই। তো তারা চিন্তা করেছে এখান থেকে তো আমরা 7টা আসন পাবোই, তাহলে আমরা সরকার গঠন করে ফেললে ওরা আর কি করতে পারবে এখানে। তো কিন্তু আমরা কি করেছি জানেন, এই যে নির্বাচনটা হলো, এই 169টা আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়ে গেল কয়টা আসন জানেন? 167টা আসন। এই ইনফরমেশন গুলো কিন্তু লাগবে আপনার, এই ইনফরমেশন গুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তার মানে 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেল কয়টা আসন? 167টা আসন। আচ্ছা, মাত্র এখানে কিন্তু মাত্র 2টা আসনে আমরা হেরেছি, মানে 2টা আসন পাইনি আমরা, বাকি সবগুলো আসন কিন্তু আমরা জয়লাভ করেছি, তাই না? এখানে যে 2টা আসনে, যে ময়মনসিংহ 8 নুরুল আমিনের আসনটা, এটা পাইনি আমরা, আরেকটা হচ্ছে চট্টগ্রাম 10 চাকমা রাজা ত্রিদীপ রায়, এই 2টা আসন ছাড়া সবগুলো আসনে কিন্তু আমরা জয়লাভ করেছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এতগুলো আসনে জয়লাভ করলাম, এখন কি আমাদের আসন দরকার ছিল কয়টা বলেন তো? 151টা দরকার ছিল, কিন্তু আমরা পেয়েছি কয়টা? তাহলে আমাদের আসন দরকার আছে, আমাদের 151টা হলেই তো হইতো। তার মানে এখন পুরা পাকিস্তানে যদি সরকার গঠন করে, কোন দল করবে, আওয়ামী লীগ না পিপিপি? আওয়ামী লীগ করবে, তাই না? আবার দেখেন, তৎকালীন সময় কিন্তু আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই 70 সালে, তৎকালীন সময় একজন ব্যক্তি এই পূর্ব পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয়, সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে আওয়ামী লীগের সভাপতি। 66-র 6 দফার পর থেকে বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা, যাকে এক নামে চিনে সবাই। পাকিস্তান বলতে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এক নামে চিনে। আওয়ামী লীগের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু। তাহলে পুরা পাকিস্তান, পূর্ব শুধু পূর্ব পাকিস্তান না, পূর্ব মানে কি? ছি ছি ছি, আমি এসব কিছু মাখি নাই, কারণ আমি মাখি না কোনো সময়। আচ্ছা, যাই হোক, আচ্ছা আচ্ছা, এবার আসেন, তো যেটা বলছিলাম যে কোথায় জেনেছিলাম আমরা, এই যে 2টা আসন আমরা হারলাম আর বাকিগুলো আসনে কিন্তু আমরা জয়লাভ করলাম। তার মানে এখন সরকার গঠন করবে কিন্তু আওয়ামী লীগ, রাইট? তো যেহেতু আওয়ামী লীগ সরকার গঠন করবে, তাই ইয়াহিয়া খানের তো ক্ষমতা ছাড়তে হবে। এই কারণে এই যে সে ক্ষমতা যেতে ছেড়ে দিতে হবে, এই কারণে সে গড়িমসি শুরু করেছে যে আজকে ছাড়বো, কালকে ছাড়বো, ছাড়বো না। এই যে সে কি করলো, সে চিন্তা, এই যে ডিসেম্বরের মাসে সে যখন নির্বাচনে হেরে গেল, হেরে যাওয়ার পর সে এবার ঘোষণা দিল যে আমি ক্ষমতা ছাড়বো, মানে জাতীয় পরিষদের অধিবেশন বসবে। ওই যে এখন যখন সংসদে সবাই বসে না, এরকম তার হচ্ছে যে অধিবেশন বসবে। সে ডেট দিল 3 তারিখ, অর্থাৎ 3 মার্চ, যে 3 মার্চে অধিবেশন বসবে। এই যে মুক্তিযুদ্ধটা শুরু হওয়ার কথা থেকে খেয়াল করে দেখেন, এই নির্বাচনটা হেরে গেল, হেরে যাওয়ার পর সে ডেট দিয়েছে 3রা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন বসবে, মানে যেখানে বসে সবাই একসাথে, যারা জয়লাভ করেছে একসাথে বসবে, উনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু সে কি করেছে জানেন, ওই 3 মার্চের আগে 1 তারিখে, অর্থাৎ 1 মার্চ সে কি করেছে, অধিবেশন স্থগিত করে দিয়েছে। হ্যাঁ, অধিবেশন স্থগিত করে, তার মানে সে যেহেতু অধিবেশন স্থগিত করে দিয়েছে। আচ্ছা, একজন বলছেন, আমি একটু দেখে নেই, একজন বলছে স্যার মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো প্রশ্ন আদৌ আসবে? অবশ্যই আসবে ভাই, এটা আসলে শুনেন, যাই কিছু বলেন, মানে মুক্তিযুদ্ধ তো আমরা অস্বীকার করার ইয়া নয়,
আমরা অস্বীকার কখনো করতে পারবো না এটা, ঠিক আছে। তো মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসবেই, এটা আপনি যত কিছু বলেন এটা শিখতে হবে, এখনো এটা ইম্পর্টেন্ট। সবে শুধুমাত্র এখন যদি বলি বর্তমান প্রেক্ষাপটে ইম্পর্টেন্ট না কোন জায়গাটা, শুধু হচ্ছে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আগে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল বঙ্গবন্ধুকে নিয়ে, এখন এটা কম আসবে এটা। কিন্তু একবারে আপনি বাদ দিয়ে দিতে পারবেন না, ইতিহাসের তো অংশ উনি তো ইতিহাসের অংশ, ওনাকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না যত কিছুই বলেন, ঠিক আছে। সো আমরা যতটুকু যে জায়গায় যতটুকু রেসপেক্ট দেওয়া দরকার আমরা দিব, এটা সমস্যা নেই, ঠিক আছে। তবে বঙ্গবন্ধু রিলেটেড কোশ্চেন এখন একটু কম আসবে, এটা শিওর থাকেন, কম আসবে, ঠিক আছে। কিন্তু মুক্তিযুদ্ধ আপনি ইয়া করতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ থেকে তো আগেও কোশ্চেন আসতো না ভাই। আচ্ছা, হ্যাঁ রাইট, এই যে হোসাইন আহমেদ ভাই বলছে যে বঙ্গবন্ধুর জীবনী বাদে সবকিছু আসবে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ ডক্টর ইউনূসকে নিয়ে ডিটেলস একটা ইয়া থাকবে আমাদের, ঠিক আছে, একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন। হ্যাঁ, আমি আপনাদের নোট করার অবস্থা, ক্লাস শেষে দেখবেন আপনার সুন্দর একটা নোট হয়ে গেছে, আমি তো শুরুই করিনি এখনো, ঠিক আছে। এবার আসেন, আচ্ছা এখান থেকে আপনার কোন কোন তথ্যগুলো ইম্পর্টেন্ট, এই যে দেখেন 169টা আসন না, এটা ইম্পর্টেন্ট। 169টার মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল কয়টা, 167 লিখতে হবে কিন্তু এগুলা, ঠিক আছে। এরপরে দেখেন এখান থেকে, এই যে দেখেন যুক্তফ্রন্টের যে নির্বাচনটা হয়েছিল 54 সালে, সেখানে 237টা ছিল টোটাল আসন, সেখান থেকে আমাদের যুক্তফ্রন্ট পেয়েছিল কয়টা আসন, 23টা। খুবই ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা তথ্য এখান থেকে মনে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা 70 সালে নির্বাচন দেখলাম, আমরা এবার মুক্তিযুদ্ধ শুরু করব, ঠিক আছে। মুক্তিযুদ্ধ যদিও আমরা মানে কিছুদিন আগে করেছি, একটা সমস্যা নেই, আমরা আবার করবো এখন, ঠিক আছে। আমরা একটু আগের দিকে যাই। তো দেখেন এই যে 71 সালে যে মুক্তিযুদ্ধটা হলো, এই যে দেখেন ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়বে না 1 তারিখে, 3 মার্চ উনি ঘোষণা দিয়েছিল অধিবেশন বসবে, যেখানে ক্ষমতা হস্তান্তর করবে, সেই জায়গায় সে কি করেছে, 1 তারিখেই অধিবেশন স্থগিত করে দিল। সে যখন অধিবেশন স্থগিত করে দিল, আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে সে কিন্তু ক্ষমতা আর কি করবে না, ছাড়বে না। যদি ছাড়তো তাহলে তো অধিবেশনের ইয়ে থাকতোই। 1 তারিখে হঠাৎ করে সে অধিবেশন স্থগিত করে দিল। উনি যখন অধিবেশন স্থগিত করে দিলেন, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে একটা আন্দোলনের ডাক দিলেন। 1 তারিখে দেখেন, 1 তারিখে হচ্ছে অধিবেশন স্থগিত করলো, তারপরের দিন অর্থাৎ 2 তারিখে বঙ্গবন্ধু সারা দেশে একটা আন্দোলনের ডাক দিলেন, যেটাকে আমরা কি বলি বলেন তো, অসহযোগ আন্দোলন। তাহলে 2রা মার্চ একটু লিখবেন, 2রা মার্চ, তাহলে 2রা মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। আচ্ছা, এটা কি ছিল, আচ্ছা এটা তারিখটা মনে রাখবেন, এই তারিখটা কিন্তু 2রা মার্চ থেকে শুরু হয়েছিল। আমরা পরীক্ষায় আসে অসহযোগ আন্দোলনের সময়টা কতটুকু, তাহলে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে 2 তারিখে, 2রা মার্চ, তার মানে 2রা মার্চ শুরু হয়েছে, এটা শেষ হয়েছে কবে, 25 মার্চ। তার মানে 2রা মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত কিন্তু অসহযোগ আন্দোলন চলছে আমাদের এই পূর্ব পাকিস্তানে। অসহযোগ আন্দোলন চলছে হচ্ছে 2রা মার্চ থেকে হচ্ছে 25 মার্চ। আচ্ছা, এবার আসেন তো এই বঙ্গবন্ধুর নির্দেশে সারা দেশে যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো, বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, এটার উদ্দেশ্যটা ছিল তাদেরকে আমরা কোনো কিছুতে সহযোগিতা করব না, সবকিছুতে অসহযোগিতা করব। যেমন যতদিন তারা, বঙ্গবন্ধু বলেছিলেন যে যতদিন তারা ক্ষমতা হস্তান্তর না করবে, ততদিন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সবকিছু বন্ধ থাকবে। আমাদের এই অঞ্চলে যত প্রতিষ্ঠান আছে কোনো জায়গা থেকে ট্যাক্স কালেক্ট হবে না, তাদেরকে আমরা ট্যাক্স পাঠাবো না, সবকিছু বন্ধ থাকবে যতদিন তারা ক্ষমতা হস্তান্তর না করে। যেটা আমরা কিছুদিন আগেও আমরা করেছিলাম, আমাদের এই যে প্রবাসীরা যেটা করেছিল, যে প্রবাসীরা তারা রেমিটেন্স পাঠানো কি করে দিয়েছিল, একেবারে বন্ধ করে দিয়েছিল। হ্যাটস অফ তাদেরকে, ঠিক আছে। তো এই যে জিনিসটাতে এই অসহযোগ আন্দোলনের সেম একটা আন্দোলনের ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 2 তারিখে, ঠিক আছে। এবং এই 2 তারিখে আরেকটা ঘটনা ঘটেছিল, যে আমাদের ছাত্র 4 জন ছাত্র নেতা তারা একটা সংগঠন তৈরি করেন, যেটার নাম হচ্ছে স্বাধীন বাংলা। এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এটাও কিন্তু এই 2রা মার্চ, আমি তারিখ দিয়ে লিখছি, 2রা মার্চের ঘটনাগুলো লিখছি। তাহলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ
গঠন করা হয় এই 2রা মার্চ, ঠিক আছে। 4 জন ছাত্রনেতা মিলে হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়, ঠিক আছে। এবং দেখেন এই 2রা মার্চে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যে এই 2রা মার্চেই এই যে 4 জন ছাত্রনেতা ছিলেন, ঠিক আছে, এর মধ্যে একজন ছাত্রনেতা, ওনার নাম হচ্ছে আ.স.ম. আব্দুর রব। উনি এই 2 তারিখে কি করলেন, উনি হচ্ছে আ.স.ম. আব্দুর রব, আ.স.ম. আব্দুর রব এই 2রা মার্চে উনি হচ্ছে প্রথম পতাকা উত্তোলন করলেন। হ্যাঁ উত্তোলন করেন। উনি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন এই আ.স.ম. আব্দুর রব। আর ডাকসুর সভাপতি ছিলেন তৎকালীন সময়, ডাকসুর সভাপতি ছিলেন তোফায়েল আহমেদ, ঠিক আছে। আর উনি ছিলেন সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রব, ঠিক আছে। এরপরে দেখেন এই 2রা মার্চে বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের, এখন এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এখন যেটা আমি লিখবো এটা ইম্পর্টেন্ট না যা জানার জন্য। দেখেন বঙ্গবন্ধু এই 2রা মার্চে অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার পর উনি কি করেন, এই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ছিল হচ্ছে যে 2 তারিখে তারা ঢাকায় হরতাল পালন করবে। এটা লেখা লাগবে না, জাস্ট জেনে রাখেন যে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছেন যে 2 তারিখে তারা ঢাকায় হরতাল পালন করবে, ঠিক আছে। 3 থেকে 6 তারিখ পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে, সারা দেশে 3 থেকে 6 তারিখ পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে। আর 7 তারিখে হচ্ছে আমাদের রেসকোর্স ময়দানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে, একটা অনুষ্ঠান হবে যেখানে হচ্ছে তারা হচ্ছে যে আমরা এখন যেটাকে বলি 7 মার্চের ভাষণ, ঠিক আছে। তো ওই সময় তো আর জানতাম না আমরা যে 7 মার্চের ভাষণ এত জনপ্রিয় হয়ে যাবে। তো উনি বলেছিলেন যে 7 মার্চে আমরা একটা অনুষ্ঠান করব যেখানে হচ্ছে ওইখান থেকে আমরা প্রতিবাদ জানাবো, ঠিক আছে। তার মানে এইগুলো ছিল হচ্ছে তার অসহযোগ আন্দোলনের অংশ, যে 2 তারিখে শুধুমাত্র ঢাকায় হরতাল পালন করব, 3 থেকে 6 তারিখে কি আমরা সারা দেশে হরতাল পালন করব, আর 7 তারিখে হচ্ছে আমাদের রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা হচ্ছে একটা জনসভা করব এখানে, ঠিক আছে। এই ছিল ইয়ার। এরপরে দেখেন আমরা 2রা মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 3রা মার্চ। 2রা মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 3রা মার্চ। আচ্ছা 3রা মার্চ দেখেন 3রা মার্চে কি ঘটে। 3রা মার্চে মনে রাখবেন এই যে বঙ্গবন্ধু, দেখেন বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের যে কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছিলেন তার মধ্যে 3 থেকে 6 তারিখ পর্যন্ত কি ছিল, 3 থেকে 6 তারিখ পর্যন্ত সারা দেশে হরতাল। এই হরতাল পালন করতে গিয়ে এই 3 তারিখে দেখেন এই বঙ্গবন্ধুর যে হরতাল উনি ঘোষণা দিয়েছিলেন, এই হরতাল পালন করতে গিয়েই রংপুরের জাহাজ কোম্পানির মোড়ে রংপুরের জাহাজ কোম্পানির মোড়ে শঙ্কু সমাজদার নামে এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রকে হত্যা করা হয়। এই যে হরতাল পালন করতে গিয়ে এই শঙ্কু সমাজদার নামে এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রকে আমি এখন 71 সালে আছি, হ্যাঁ একজন বলছে সালটা লিখে দিলে ভালো হয়। আমি এখন 71, সবগুলো 71, আমি এখন 71 সালে আছি, ঠিক আছে। তাহলে শঙ্কু সমাজদার নামে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে হত্যা করা হয়, এবং 2012 সালে এই শঙ্কু সমাজদারকে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করে। তাহলে আমরা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ পেলাম, সেটা আবার কোথায়, রংপুরে। আমরা এই কিছুদিন আগে যে আমাদের আন্দোলনটা হচ্ছিল সেখানেও প্রথম শহীদ পেয়েছি আমরা রংপুরে, ঠিক আছে। তাহলে রংপুরবাসী আসলেই কিন্তু মানে বিদ্রোহের একটা জায়গা এখানে, ঠিক আছে। জি জি মানে তৎকালীন সময় ডাকসুর ভিপি ছিল সরাসরি তোফায়েল আহমেদ, আর উনি হচ্ছে সহসভাপতি ছিলেন, ঠিক আছে। ওইটা কালেকশন করে নেবেন, ঠিক
ঠিক আছে, এটা কারেকশন করে দেবেন। কারণ হচ্ছে আপনি নর্মালি 69-এর আগ থেকে কিন্তু ডাকসুর বিপি তোফায়েল আহমেদ, আপনারা দেখেছেন বঙ্গবন্ধুকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধুকে সংবর্ধনা আমাদের এসকোস ময়দানে সংবর্ধনা দেওয়া হলো না, সেখানে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিটা কে দিছে? এই তোফায়েল আহমেদ। তখন দেখবেন যে তোফায়েল আহমেদের সাথে লেখা ডাকসুর বিপি, তখন থেকে ডাকসুর বিপি হচ্ছে তোফায়েল আহমেদ। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে আসেন যেটা বলছিলাম, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে বলেন তো? শঙ্কু সমাজদার। এই 3 তারিখেই আপনার হরতাল পালন করতে গিয়ে ওনাকে কিন্তু হত্যা করা হয়। ঠিক আছে, 3 তারিখে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে এই 3রা মার্চে স্বাধীন বাংলা স্বাধীনতার ইশতেহার, সরি এটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার মধ্যে 3 স্টার হবে। স্বাধীনতার ইশতেহার, তাহলে 3 তারিখে হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। স্বাধীনতার ইশতেহার জিনিসটা কি বুঝছেন? হ্যাঁ, মানে ওইখানে একটা শপথ নেয় যে আমরা দেশকে স্বাধীন করার জন্য একটা কর্মসূচি ঘোষণা করে আমরা কি কি করব। ঠিক আছে, এটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার। এবং এই স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কিন্তু এই ইশতেহার পাঠ করেন হচ্ছে শাহজাহান সিরাজ। উনি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, শাহজাহান সিরাজ। আর এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন এই যে স্বাধীনতার ইশতেহারের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ, মনে রাখবেন। আর এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন হচ্ছে নূরে আলম সিদ্দিকী। রাইট। আচ্ছা, রাজু আহমেদ 3রা মার্চ, হ্যাঁ আমরা 3রা মার্চের এটা আসতেছি, হ্যাঁ ওইটা আসতেছি আমরা। তার মানে আমরা 3রা মার্চে একটা দেখলাম যে আমরা প্রথম আমাদের পেলাম, কি বলে, শহীদ পেলাম হচ্ছে এই 3রা মার্চে। আবার 3রা মার্চে স্বাধীনতার প্রথম যে ইশতেহার, ওই ইশতেহার পাঠ করা হয় কিন্তু এই 3রা মার্চে। আরো একটা ঘটনা আছে এই 3রা মার্চে, দেখেন যে এই 3রা মার্চে বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। ঠিক আছে, বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় হচ্ছে এই 3রা মার্চ। এই ঘোষণাটা কে করেন? বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন তোফায়েল আহমেদ, সেটা 69 সালে। ঠিক আছে, 69 সালে 22 ফেব্রুয়ারি। আর বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিটা কে দিছে? না, যে আচ্ছা আমাদের প্রথম পতাকা উত্তোলন করছে কে? আসম আব্দুর রব। না, উনি হচ্ছে আপনার এই বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন। তার মানে জাতির জনক উপাধি দেন হচ্ছে আর স ম আব্দুর রব। আচ্ছা, ওনার এই আসম ফুল মিনিংটা কি জানেন? আসম ফুল মিনিংটা জি পাওয়া যায় না, সার্চ দিলে আবার পাবেন। ওনার ফুল মিনিংটা হচ্ছে আবু সাইদ মোহাম্মদ আব্দুর রব। ঠিক আছে, আব্দুর রব। আচ্ছা, এবার আসেন তো আমরা 3 তারিখে দেখলাম বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হলো, তাই না? কে উপাধি দেন বলেন তো? আসম আব্দুর রব। এটা কোথায় দেন? আচ্ছা, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় সেটা হচ্ছে রেসকোর্স ময়দানে, সেটা দেয় তোফায়েল আহমেদ। আর বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেয় আসম আব্দুর রব, এটা দেয় পল্টন ময়দানে। এটা মনে রাখবেন, এটা হচ্ছে কোথায় ভাই? এটা হচ্ছে পল্টনে। হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, একজন বলছে বিকৃতি ইতিহাস। আচ্ছা, এখন পর্যন্ত যে কোশ্চেন হবে, মনে রাখবেন এই খুব বই কিন্তু চেঞ্জ হয়েছে ভাই, বই কিন্তু চেঞ্জ হয় না, তার মানে কোশ্চেন কিন্তু এই বই থেকেই হবে। যদি চেঞ্জ হয় আমরা ওই অনুযায়ী ইতিহাস আবার ইয়ে করবো। ঠিক আছে, তো এখন পর্যন্ত যেগুলো আছে এগুলোই পড়তে হবে, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ বই যা আছে এগুলা থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এবার আসেন
আমরা 3 তারিখ আরেকটা ঘটনা দেখব যে আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা। এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত রচনা করছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই জাতীয় সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছি এই কত তারিখে বলেন তো? এই 3রা মার্চ আমরা জাতীয় সঙ্গীত গ্রহণ করেছি। তার মানে তার আগে কিন্তু এটা আমাদের জাতীয় সঙ্গীত ছিল না। তাহলে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিও কিন্তু আমরা এই 3রা মার্চ। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের জাতীয় সঙ্গীতটা রচনা করলেন, ঠিক আছে, এই জাতীয় সঙ্গীত রচনা করেছেন কবে? কবে মনে আছে? আচ্ছা, কিসের প্রেক্ষিতে রচনা করছেন জানেন? উনি তো জানতেন না এটা যে আমাদের জাতীয় সঙ্গীত হবে। উনি তো জানতেন না, উনি একটা কবিতা লিখছিলেন। কবিতাটার নাম কি জানেন? স্বদেশ কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে স্বদেশ কবিতা। ঠিক আছে? আমি ক্লাসে একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম স্বদেশ কবিতা। হ্যাঁ, তাহলে এই স্বদেশ কবিতাটা উনি রচনা করেছিলেন, কিন্তু এটা হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে 1905 সালে। আপনারা জানেন 1905 সালে আমাদের এই বাংলাকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা পূর্ববঙ্গ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতা, আর আমাদের পূর্ববঙ্গ। 1905 সালে দেখছেন না যে বাংলা 2 ভাগ হয়েছিল। এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই 1905 সালে হচ্ছে এই স্বদেশ কবিতা রচনা করেছিলেন, যেটা ছিল 25 লাইনের। কয় লাইনের ভাই? 25 লাইনের একটা কবিতা রচনা করেছিলেন। সেখান থেকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত নিয়েছি কয় লাইন বলেন তো? প্রথম 10 লাইন। ঠিক আছে? তো আমরা আমাদের জাতীয় সঙ্গীত নিয়েছি হচ্ছে প্রথম 10 লাইনকে আমরা হচ্ছে জাতীয় সঙ্গীত, এবং সেটা নিয়েছি কিন্তু এই 3রা মার্চ। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম 3রা মার্চের গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে প্রথম পাইলাম স্বাধীনতার ইশতেহার পাঠ, এরপরে পাইলাম আমাদের প্রথম শহীদ পাইলাম 3রা মার্চ, বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি, আরেকটা কি? জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত। এর মধ্যে যদি বলি যে বঙ্গবন্ধুকে জাতির জনক, এইটা একটি কম ইম্পর্টেন্ট, এছাড়া বাকিগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তবে এখন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বাধীনতার ইশতেহার, ওইটার মধ্যে 3 স্টার হবে। ঠিক আছে? স্বাধীনতার ইশতেহার, ওইটার মধ্যে 3 স্টার মারবেন সবাই। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন 3রা মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 7 মার্চ। 7 মার্চ তো এখানেও আমরা 7 মার্চের ঘটনা আমরা সবাই জানি মোটামুটি। একেবারে ডিটেলস আমি বলবো না, যতটুকু বলা দরকার সেটা হচ্ছে দেখেন 7 মার্চের সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ কোথায় হয়েছিল? রেস কোর্স ময়দানে, তাই না? আচ্ছা, ভাষণটা শুরু হয়েছিল, এগুলো আগে লিখাতাম, এখন আর লিখাবো না আমি। ভাষণটা শুরু হয়েছিল হচ্ছে বিকাল 3টা 20 মিনিটে। ঠিক আছে? জি জি, মানে এগুলো এক এক বইয়ের মধ্যে এক এক রকম তথ্য আছে। ঠিক আছে? কিন্তু আপনাদের যদি নর্মালি বই দেখেন, মানে আমাদের 9-10 যে বইটা আছে না, না ওই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের একটা বই আছে না, ওই বইয়ের মধ্যে দেখবেন আপনার 3টা 20। আবার পরিণতি দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েটের যে বইটা, মুজাম্মেল হক স্যারের যে বইটা, ওই বইয়ের মধ্যে আবার আছে হচ্ছে 2টা 45। ঠিক আছে? হ্যাঁ, এখানে একটাতে আছে। এখন এটা নিয়ে টানাটানি করার কিছু নেই, কারণ এখানে এটা আসবে না। ঠিক আছে? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে যে বঙ্গবন্ধু যে 7 মার্চের ভাষণ, এই ভাষণে উনি 4টা দাবি করেছিলেন পাকিস্তান সরকারের কাছে, 4টা দাবি করেছিলেন। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের বিষয়বস্তু ছিল হচ্ছে 4টা। এই 4টা বিষয়বস্তু কি কি ছিল? আচ্ছা আচ্ছা, এই বিষয়বস্তুর মধ্যে কি কি ছিল? আমরা রাজনৈতিক ইয়ার দিকে না যাই। হ্যাঁ, আমরা কোনো রাজনৈতিক ইয়ার দিকে না যাই। অনেকে খুব রাজনীতি নিয়ে নাড়াচাড়া শুরু করছে। ঠিক আছে? মানে ওই এখন রিসেন্টলি ফেসবুকে একটা ট্রেন্ড হচ্ছে, দেখবেন মানুষের আগের ছবি দিয়ে টানাটানি করা, পুরাতন ছবি নিয়ে। তো অনেকে আবার এই যে দেখতেছি আমি যে রাজনীতিক ইয়ে নিয়ে টানাটানি করতেছে, ওইদিকে না যায় আমরা। হ্যাঁ, আচ্ছা দেখেন, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে উনি 4টা দাবি করেছিলেন। 1 নাম্বার দাবি কি ছিল? 1 নাম্বার দাবি হচ্ছে সামরিক আইনটা প্রত্যাহার করতে হবে। চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে। বঙ্গবন্ধুর 1 নম্বর দাবি ছিল চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে। বঙ্গবন্ধুর 2 নম্বর দাবি ছিল, 2 নম্বর দাবি সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দেখেন বর্তমান সময়ের সাথে আপনি রিলেট করতে পারবেন, ঠিক আছে? ওই যে বর্তমানে পুলিশ নাম ছিল, তো বঙ্গবন্ধুর দাবি ছিল যে পুলিশ যারা আছে তাদেরকে কি করতে হবে, ব্যারাকে তাদের যার যার সেনানিবাসে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা ছিল বঙ্গবন্ধুর 2 নাম্বার দাবি। বঙ্গবন্ধুর 2 নাম্বার দাবি। বঙ্গবন্ধুর 3 নাম্বার দাবি ছিল যে যত গণহত্যা হয়েছে, ঠিক আছে, যত গণহত্যা হয়েছে গণহত্যার তদন্ত করতে হবে, গণহত্যার তদন্ত করতে হবে, এটা ছিল বঙ্গবন্ধুর 3 নাম্বার দাবি। আর বঙ্গবন্ধুর 4 নাম্বার দাবি ছিল নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আচ্ছা, এখানে নির্বাচিত প্রতিনিধি বলতে কাদেরকে বুঝিয়েছে ভাই? মানে হচ্ছে এই যে 70-এর নির্বাচনে যারা জয়লাভ করলো, যে তাদের হাতে তো ক্ষমতা ছাড়ে নাই। বঙ্গবন্ধু এটাই ছিল যে যারা নির্বাচিত হয়েছে তাদের হাতে যেন ক্ষমতা ছেড়ে দেয়, ঠিক আছে? তাহলে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ঠিক আছে? এটা ছিল বঙ্গবন্ধুর 4 নাম্বার দাবি। সো এই যে 4টা, এটার মধ্যে 3 স্টার মারবেন। শুধুমাত্র এই 4টা যে সংখ্যা, যে 4টা, এটার মধ্যে আপনি 3 স্টার মারবেন, আর বাকিগুলো আপনি যা জেনে রাখবেন, ঠিক আছে? এরপর আসেন, তো এরপরে মনে রাখবেন এই যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দিলেন, এই বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে মার্কিন একটা ম্যাগাজিন, যেটার নাম হচ্ছে নিউজ উইক, এই নামটা মনে রাখেন। এই নামটা, এটার মধ্যে 3 স্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এখন লাগবে না, এখন 3 স্টার লাগবে না, বুঝছি। তার মানে মার্কিন ম্যাগাজিন যেটার নাম হচ্ছে নিউজ উইক, দেখছেন কত কিছু হয়ে গেছে। এই নিউজ উইক বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স নাম দিয়েছিলেন, পোয়েট অফ পলিটিক্স, ঠিক আছে? এই নামটা একটু মনে রাখেন, পলিটিক্স বা রাজনীতির কবি, পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি, ঠিক আছে? পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি, এই নামটা দিয়েছিলেন হচ্ছে নিউজ উইক ম্যাগাজিন। এটা একটা ম্যাগাজিন, যুক্তরাষ্ট্রের একটা ম্যাগাজিন নিউজ উইক। মনে রাখবেন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে এই নিউজ উইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিলেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র, ডকুমেন্টারি, প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছিল এই বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে। এটাও লাগবে, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে প্রামাণ্য চলচ্চিত্র, এটার নাম হচ্ছে দা স্পিচ, SPEECH, দা স্পিচ, ঠিক আছে? এই চলচ্চিত্রটা নির্মাণ করেন ফখরুল আরেফিন, ফখরুল আরেফিন। একজন বলতেছে তার ঘুরে ফিরে সে বঙ্গবন্ধুই আসতেছে। এই 7 মাস শেষ বঙ্গবন্ধুরই শেষ, এরপরে আর পাবো না আমরা খুব একটা, ঠিক আছে? এরপরে আর আমরা খুব একটা পাবো না, শেষ। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন 7 মার্চের পরে আমরা চলে যাব। এই যে দেখেন এই বঙ্গবন্ধুর এই যে 7 মার্চের যে কি বলে ভাষণ, বঙ্গবন্ধুর যে 7 মার্চের ভাষণ, এই 7 মার্চের ভাষণকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আমাদের যে সংবিধান সংশোধনী, আমরা যে সংশোধন করেছি 15তম সংশোধনের মাধ্যমে কিন্তু এটাকে অ্যাড করা হয়েছিল। 15তম সংশোধনের মাধ্যমে এই 7 মার্চের ভাষণকে কিন্তু আমাদের যে তফসিল আছে না, কত নাম্বার তফসিল, 5 নাম্বার তফসিলে কিন্তু যুক্ত করা হয়েছিল, ঠিক আছে? 5 নাম্বার তফসিলের বিষয়বস্তু পরীক্ষা আসে। 5 নাম্বার তফসিলের বিষয়বস্তু কি? বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, ঠিক আছে? পরীক্ষায় এই যে তফসিল, আমরা যে 7টা তফসিল আসে পরীক্ষায়, এই 7টা তফসিলের মধ্যে 5, 6, 7 এই 3টা থেকে পরীক্ষা এতদিন কোশ্চেন আসতো। এখন যা আবার প্রশ্নের প্যাটার্ন দেখলে বোঝা যাবে এতদিন এইগুলা থেকে কোশ্চেন আসে। 5ম তফসিল, 6ষ্ঠ তফসিল আর
এই 3টা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সাধারণত। মোট 7টা তফসিল আছে। এই 5 নম্বর তফসিলের বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ। ঠিক আছে, 5 নম্বর তফসিলের বিষয়বস্তু। আচ্ছা, আমরা 7 মার্চের পরে আমরা আচ্ছা এবার আসেন, আমরা চলে যাব হচ্ছে 7 মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 18 মার্চ। আমরা হেডলাইন দিব হচ্ছে 18 মার্চ। 18 মার্চ 18 মার্চ 18 মার্চে মনে রাখবেন যে টিক্কা খান অপারেশন সার্চ লাইটের নীল নকশা করেন হচ্ছে এই 18 তারিখে। নীল নকশা করেন অপারেশন সার্চ লাইটের নীল নকশা করেন হচ্ছে এই 18 মার্চ। টিক্কা খান, তো ওনার সাথে ছিলেন রাও ফরমান আলী। ওনার সাথে ছিলেন হচ্ছে রাও ফরমান আলী। ওনাকে নিয়ে এই 18 তারিখে হচ্ছে এই যে 25 তারিখে যে অপারেশন সার্চ লাইট করবে, তারা সংগঠিত করবে, গণহত্যা চালাবে, এই নীল নকশাটা করছে 18 তারিখে। ঠিক আছে, কোথায় কিভাবে আক্রমণ করতে হবে, কোন জায়গায় আক্রমণ করবে, ঠিক আছে, কোন কোন মানুষগুলোকে হত্যা করবে, পুরো লিস্ট একেবারে ধরে ধরে তারা হচ্ছে এই 18 তারিখে নীল নকশা করে। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অপারেশন সার্চ লাইটের নীল নকশা করা হয় কবে? মনে রাখবেন, এটা হচ্ছে 18 মার্চ। 18 মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 19 মার্চ। 19 মার্চ এখান থেকে লিখবেন 19 মার্চে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় হচ্ছে এই 19 মার্চ। এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর একটা আছে, সেটা হচ্ছে আচ্ছা দেখেন, আমরা জানি যে এই 19 তারিখে আমাদের গাজীপুরে একটা সেনানিবাস ছিল, গাজীপুরের জয়দেবপুরে। ঠিক আছে, তো এই যে সেনানিবাস ছিল, ওই সেনানিবাসে পাকিস্তানিরা দেখেন তারা কিন্তু নীল নকশা আগে করে ফেলছে 25 তারিখে আক্রমণ করবে। তাহলে তাদের প্ল্যান হচ্ছে বাঙালি অফিসার যারা আছে, বাঙালি তো সেনাবাহিনীতে চাকরি করতো, তো বাঙালি অফিসার যারা আছে তাদের কাছ থেকে অস্ত্র সব নিয়ে নিবে। তো 19 তারিখে তারা হচ্ছে গাজীপুরে জয়দেবপুরে আর আমাদের বাঙালি অফিসার যারা আছে তাদেরকে নির্দেশ দেয় যে আপনারা সবাই অস্ত্র জমা দেন। তো তারা যে এই কাজগুলো করতেছে আমরা তো বোঝার বাকি নেই, একটা ঝামেলা তারা করবেই। আমাদের অফিসাররা কিন্তু তখন বুঝতে পেরে তারা কি করে, তারা হচ্ছে তাদেরকে অস্বীকৃতি জানায় যে না, আমরা কোনো অস্ত্র জমা দিব না। তখন এই সেনাবাহিনীর সাথে আমাদের বাঙালি অফিসারদের সাথে পাকিস্তানিদের একটা যুদ্ধ হয় এই 19 তারিখে। ঠিক আছে, এইটা করে এটাকে বলা হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ। এবং এই যুদ্ধে দেখেন, এই দিন যুদ্ধে এইটা কত বড় হয়েছিল দেখেন, এই দিন কিন্তু আমাদের 20 জন সেনা অফিসারকে তারা হত্যা করে। তারপরে চিন্তা করে দেখেন কত বড় যুদ্ধটা হয়েছিল, 20 জন অফিসারকে তারা কিন্তু হত্যা করে ওই দিন। এবং এই কারণে দেখেন, এই যে কোথায় হয়েছিল, এটা কোথায় ভাই? গাজীপুরে জয়দেবপুরে না? এই যে দেখেন, এই যে 20 জনকে তারা হত্যা করলো, এই কারণে তাদেরকে স্মরণ রাখার জন্যই আমরা মুক্তিযুদ্ধের প্রথম যে ভাস্কর্যটা নির্মাণ করি, আমরা কোথায় নির্মাণ করি? এই গাজীপুরে জয়দেবপুরে। যেটাকে আমরা কি বলি, এটার নাম কি? এটার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। পরীক্ষায় কি আসে জানেন? পরীক্ষায় আসে জাগ্রত চৌরঙ্গি কোথায় আছে। এবার কি আপনি পারবেন? জাগ্রত চৌরঙ্গি কোথায় আছে বলেন তো? গাজীপুরে জয়দেবপুরে আছে, তাই না? তার মানে হচ্ছে এই জাগ্রত চৌরঙ্গি কিন্তু এই 20 জনকে স্মরণীয় রাখার জন্য কিন্তু আমরা প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য নির্মাণ করি। তার মানে এই জাগ্রত চৌরঙ্গি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। আচ্ছা স্যার, 8 থেকে 17 তারিখ পর্যন্ত কি হয়েছিল? আসলে 8 থেকে 17 তারিখ পর্যন্ত তেমন কিছু মানে একটা আন্দোলন নরমালি চিন্তা করে দেখেন, কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে, আপনারা তো মুক্তিযুদ্ধ দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু নরমালি কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে এটা থেকে বুঝতে পারবেন যে এই আন্দোলনটা প্রতিদিন কিন্তু বড় ধরনের হয় নাই। ঠিক আছে, কিছু দিন গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে, মানুষ বেশি মেরেছে, সবাই রাস্তায় নেমেছে, এরকম প্রতিদিন কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ঘটে নাই। এই কারণে আমাদের ওই 8 থেকে 17 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ তেমন কিছু ঘটে নাই। ঠিক আছে, তো আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। এটা
নির্মাণ করেন, এটা নির্মাতা ভাস্কর, এটা ভাস্কর হচ্ছে আব্দুর রাজ্জাক, এটা ভাস্কর হচ্ছে আব্দুর রাজ্জাক। এরপর আসেন, আচ্ছা তারপর আসেন আমরা 19 তারিখের পরে আমরা চলে যাব সেই 25 তারিখ, 25 মার্চ। 25 মার্চ আচ্ছা, তো 25 মার্চে সেই অপারেশন সার্চলাইট, রাইট, অপারেশন সার্চলাইট। আচ্ছা দেখেন, এই যে পাকিস্তানিরা যে অপারেশন সার্চলাইট যে সংগঠন করে এই 25 তারিখে অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট, ঠিক আছে। তো তারা যে এই অপারেশন সার্চলাইট পরিচালনা করে, তারা মেইন পয়েন্ট গুলোতে আক্রমণটা করে। মেইন পয়েন্ট কোন জায়গাগুলো দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আন্দোলনের মূল প্রাণকেন্দ্র বাংলাদেশের মধ্যে। ঢাকা ইউনিভার্সিটির সাথে মানে ইয়া করে তাদের স্টুডেন্টদের দাবি মানে নাই, এরকম কোন রেকর্ড এখন পর্যন্ত হয় নাই। যতবার স্টুডেন্টরা, তারা তো দেশের জন্য ইয়া করেছে, দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে তারাই সর্বপ্রথম মানে আন্দোলন শুরু করেছে। তো এখন পর্যন্ত কোন সরকার কিন্তু এই তাদের ইয়া না মেনে টিকতে পেরেছে এরকম কোন রেকর্ড এখনো নেই। তো তারা চিন্তা করেছে এখান থেকে যেহেতু আন্দোলনগুলো হয়, 52 সালে এখান থেকে আন্দোলন হয়েছে, 54 সালে এখান থেকে মানে মেন নেতাগুলো গিয়ে হচ্ছে ইয়া করেছে, আমাদের নির্বাচন হয়েছে, তাদেরকে আমরা পরাজিত করেছি, মানে যত আন্দোলন হয়েছে 62 শিক্ষা আন্দোলন সব এখান থেকে। তো তারা চিন্তা করেছে যে এখানে যারা আছে এদেরকে আগে শেষ করতে হবে। তো তারা এই যে 25 তারিখে রাতে যে আক্রমণটা করে, প্রথম আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ইকবাল হলে, ঠিক আছে, এক ইকবাল হল থেকে 200 ছাত্রকে তারা হত্যা করে। চিন্তা করে, সামনে যা পেয়েছে সবাইকে হত্যা করেছে, 200 ছাত্রকে হত্যা করেছে। ঢাকা ইউনিভার্সিটির এক জগন্নাথ হল থেকে 600 থেকে 700 হিন্দু ছাত্রকে তারা হত্যা করে, 600 থেকে 700, তার মানে যা পেয়েছে নির্বিচারে এই বর্বররা হত্যা করেছে। এবং দেখেন আমাদের রাজারবাগ পুলিশ লাইন, আমাদের যে সেনা নিবাস ছিল, রাজারবাগ পুলিশ লাইনের 1100 বাঙালি অফিসারকে তারা হত্যা করে এই বর্বররা, ঠিক আছে। এবং এই রাতে দেখেন, এই রাতে নিউ ইয়র্ক টাইমস এর পরবর্তীতে একটা রিপোর্ট আসে, ওই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এই 25 মার্চ রাতে ঢাকা শহরে, পুরো ঢাকা শহরে তারা কিন্তু 7,000 বাঙালিকে তারা হত্যা করে। চিন্তা করে দেখেন, 7,000 বাঙালিকে তারা হত্যা করে এক রাতের মধ্যে। এবং পুরা সারা দেশে যে পরিমাণ তারা হত্যাকাণ্ড চালিয়েছে, এই নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী সারা দেশে তারা 40,000 বাঙালিকে তারা হত্যা করে এক রাতের মধ্যে। ওই যে ক্ষমতা তারা তো টিকতে পারতেছে না, কারণ কি নির্বাচনে হেরে গেল, তারা তো চলে যেতেই হবে। তো এই কারণে যেভাবে হোক জোর করে হলে তাদেরকে শেষ করে দিতে হবে এখান থেকে, বুঝছেন। তো এই কারণে তারা জানে যে নির্বাচনে যেতে হেরে গেছি, আজকেও কালকেও আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এখানে আমরা টিকতে পারবো না। তো এই কারণে কিন্তু তারা দেখেন 40,000 বাঙালিকে কিন্তু তারা হচ্ছে হত্যা করে ওই রাতের মধ্যে, ঠিক আছে। তো এই 25শে মার্চে তারা যে আক্রমণগুলো করলো, তো এই আক্রমণের মেইন দায়িত্বে ছিলেন, এগুলো পরীক্ষায় আসে একটু লিখবেন, যে এই অপারেশন সার্চলাইটের নেতৃত্বে ছিলেন হচ্ছে টিক্কা খান, ঠিক আছে, নেতৃত্বে ছিলেন হচ্ছে টিক্কা খান। আর এই নির্দেশটা দিয়েছিলেন কিন্তু ইয়াহিয়া খান, মনে রাখবেন, এই অপারেশন সার্চলাইটের নির্দেশ দিয়েছিলেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান বলেছিলেন যে এই দেশে মানুষ চাই না, মাটি চাই, যেটাকে আমরা পোড়ামাটির নীতি বলি, ঠিক আছে, পোড়ামাটির নীতি মানে মানুষ চাই না, মাটি চাই। এবং সে বলেছিল যে 30 লাখ, সে কিন্তু এইভাবে বলেছিল যে 30 লাখ বাঙালিকে শেষ করে ফেলো, 30 লাখ বাঙালিকে শেষ করে ফেলো, তাহলে দেখবে যে পরবর্তীতে যারা আছে তারা আমাদের হাত চাটবে এসে, এইভাবেই বলেছিল যে 30 লাখ বাঙালিকে শেষ করে ফেলো, বাকি যারা আছে তারা সবাই এমনি আমাদের হাত পা চাটবে এসে, ঠিক আছে। এই নির্দেশটা দিয়েছিলেন হচ্ছে ইয়াহিয়া খান, ঠিক আছে। আর নেতৃত্বে ছিলেন হচ্ছে টিক্কা খান। ঢাকা শহরের দায়িত্বে ছিলেন
ঢাকা শহরের দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী। আর ঢাকার বাইরের দায়িত্বে ছিলেন হচ্ছে খাদিম হোসেন রেজা। ঢাকার বাইরের দায়িত্বে ছিল হচ্ছে খাদিম হোসেন রেজা। স্যার এগুলো কি সত্যি ইতিহাস ভাই? এগুলো সত্যি ভাই, এগুলা সত্যি, এগুলা নিয়ে করেন না। কারণ হচ্ছে কি, এগুলা রিপোর্ট সবগুলা নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট, ঠিক আছে? তো এগুলা সত্যি। একজনে বলতেছে যে শেখ হাসিনা, ভাই অন্যদিকে যায় না ভাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো ঢাকার বাইরের দায়িত্বে ছিল হচ্ছে খাদিম হোসেন রেজা, ঠিক আছে? আচ্ছা, বিচার করে নাই বলতে আসলে মানে যারা ক্ষমতায় এসেছেন পরবর্তীতে, মানে আওয়ামী লীগ সরকার এসে তারা তো কিছু চেয়েছে। আর এমনি তো পাকিস্তানিদেরকে ওই যে একটা হয়েছিল পরবর্তীতে আমাদের ভারতের সাথে, মানে বাংলাদেশ তো আর তখনও দেশ হয় নাই, ভারতের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছিল যে আমাদের যে যুদ্ধবন্দী যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এই কারণে আন্তর্জাতিক মানে জাতিসংঘের মধ্যস্থতায় যে চুক্তিটা হয়েছে, এই কারণে কিন্তু তাদেরকে আর করা হয় নাই। তবে এখনো যদি মামলা করে গণহত্যা, আমরা তো এখনো দাবি করতেছি, কিন্তু আসলে ওইভাবে এখান থেকে করার মতো ওইরকম লয়ার আমরা এখনো করতে পারি নাই যে এগুলা নিয়ে ভালোভাবে যুক্তিতর্ক উপস্থাপন করবে। আর মেইন ব্যাপার হচ্ছে যে যুক্তরাষ্ট্র মানে জাতিসংঘ চালায় কে? যুক্তরাষ্ট্র কিন্তু। আর যুক্তরাষ্ট্র তখন কি পাকিস্তানের পক্ষে ছিল। যতই আপনি বিচার করতে চান, যুক্তরাষ্ট্র যেহেতু এটা তাদের পক্ষে ছিল, এটা কখনো হইতে দিবে না। গণহত্যা আপনি যতই বলেন গণহত্যা, তারা এটাকে স্বীকার করবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে আসেন আমরা চলে যাব। তো এই যে 25শে মার্চে তারা হচ্ছে এতগুলো গণহত্যা চালিয়েছে, এরপরে কিন্তু বঙ্গবন্ধু আবার সেই বঙ্গবন্ধু আসতেছে, বলাই লাগে ভাই যে বঙ্গবন্ধু কি করলেন, যে বঙ্গবন্ধু হচ্ছে তারা হচ্ছে বঙ্গবন্ধুকে ওই রাতেই কিন্তু গ্রেফতার করেন, অর্থাৎ রাত 1টা 30 মিনিটে বঙ্গবন্ধুকে রাত 1টা 30 মিনিটে তারা কিন্তু গ্রেফতার করেন, ঠিক আছে? 1টা 30 মিনিটে। তার আগে বঙ্গবন্ধু গ্রেফতারের আগে কিন্তু ওই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, ঠিক আছে? ওয়্যারলেস এর মাধ্যমে। এটা একটু মনে রাখবেন, বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণাটা দেন সেটা হচ্ছে 12টা 20 মিনিটে। 12টা 20 মিনিটে হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেন। এই যে প্রথম প্রহর, এই যে দেখেন 12টা 20 মিনিট, মানে এই কারণে যে 25শে মার্চ 12টা 20, তার মানে হচ্ছে এখন কিন্তু 25শে মার্চ নয়, 26শে মার্চ। তো এই কারণে বলা হচ্ছে 26শে মার্চের প্রথম প্রহর, ঠিক আছে? তাহলে 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতার ঘোষণাটা দেন, এবং ঘোষণা দেন হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে। এইটাই খালি মনে রাখবেন এখান থেকে, ঘোষণা দেন হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে। হ্যাঁ, পরবর্তীতে জিয়াউর রহমান, উনি তো সেনাপতি ছিলেন, সেনাবাহিনীর মেজর ছিলেন, উনি হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে ওইটা প্রচার করেন পরবর্তীতে, ঠিক আছে? ওয়্যারলেস এর মাধ্যমে। হ্যাঁ, পরের দিন, এটা পরের দিন আমি আসতেছি, ওইটাতে আসতেছি, হ্যাঁ আমি আসতেছি। তাহলে ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা দেন। এবং এই যে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণাটা এরকম ছিল, ইংলিশে ছিল। বঙ্গবন্ধু কিন্তু বাংলাতে ঘোষণা দেন নাই, বঙ্গবন্ধু দিয়েছেন হচ্ছে ইংলিশে স্বাধীনতার ঘোষণা দেন। এবং ঘোষণাটা ছিল এরকম যে, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ, wherever you might be and with whatever you have, your fight must go on until the last soldier of Pakistan army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. এটাকে বাংলা যদি করি তাহলে এটা এরকম হয় যে, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন, আমি বাংলার সকল মানুষকে আহ্বান জানাচ্ছি, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ, সকল মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন, যার যাই কিছু আছে, মানে পাকিস্তান সেনাবাহিনীর শেষ শূন্যটুকু এদেশের মাটি থেকে উৎখাত করার আগ পর্যন্ত আপনারা কি করে যাবেন, আপনাদের লড়াই চালিয়ে যাবেন, যতদিন আমাদের ফাইনাল ভিক্টরি, চূড়ান্ত বিজয় অর্জন না হয়, ততদিন পর্যন্ত আপনারা আপনাদের
আন্দোলন চালিয়ে যাবেন। এটা ছিল বঙ্গবন্ধুর ভাষণ, মানে স্বাধীনতার ঘোষণার অংশটা। ঠিক আছে, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা ইংলিশে কেন দিলেন, বাংলায় কেন দিলেন না? সারা দেশের মানুষ তো ইংলিশ বোঝে না ভাই, বাংলা বোঝে, সারা বিশ্বের। রাইট, তার মানে হচ্ছে যে আসলে যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন, এটা তো বহির্বিশ্বের মানুষ তো বাংলা বোঝে না, তো এটা যে স্বাধীনতার ঘোষণা, এটা বোঝানোর জন্যই উনি হচ্ছে ইংলিশে এই ঘোষণাটা দিয়েছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে 25 মার্চ রাত 12:20, এ কারণে 26শে মার্চের প্রথম প্রহর, 26শে মার্চের প্রথম প্রহর। এরপরে দেখেন 25শে মার্চের পরে এবার 26শে মার্চের পরের দিন সকালবেলা, অর্থাৎ 26 তারিখে যেটা হয় 26 মার্চ, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল হান্নান। ঠিক আছে, আব্দুল হান্নান। ঠিক আছে, তো এই আব্দুল হান্নান হচ্ছে এই বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণাটা, এটা হচ্ছে সারাদিন রেডিওতে আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচার করেন। চট্টগ্রাম আমাদের একটা রেডিও স্টেশন ছিল, কালুরঘাটটা আসতেছি একটু পরে, আসতেছি একটু পরে। ঠিক আছে, উনি হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে, ওই ইংলিশ রেকর্ডিং কি এমন আছে? এখনো আছে, এখনো আছে, পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, তাহলে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে আপনার এই আব্দুল হান্নান উনি হচ্ছে প্রচার করেন। পরের দিন অর্থাৎ 27 তারিখে, 27 মার্চ তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান হচ্ছে আপনার জিয়াউর রহমান, উনি হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেন। ঠিক আছে, বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণাটা হচ্ছে প্রচার করেন। হ্যাঁ, একটু ঝামেলা আছে, সমস্যা নেই। আপনারা এখন পর্যন্ত বইয়ে যা আছে, বইয়ে যা আছে, আবার যদি বই চেঞ্জ হয়, ঠিক আছে, তারপরে আমরা আবার ওইটাকে ইয়া করবো, কিন্তু এখন পর্যন্ত বইয়ে যেগুলো আছে আপনারা এগুলো ইয়া করবেন। ঠিক আছে, বঙ্গবন্ধুকে গ্রেফতারের অপারেশন বিগ বার্ড, বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য যে অপারেশনটা ছিল, এটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। ঠিক আছে, অপারেশন বিগ বার্ড। হ্যাঁ হ্যাঁ, শেষ, এই পর্যন্ত শেষ। আচ্ছা, এরপর আসেন আমরা চলে যাবো। এখন দেখেন আমরা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলাম। আচ্ছা, নরমাল খেয়াল করে দেখেন, আমরা একজন ব্যক্তি, আমরা স্বাধীনতার ঘোষণা দিছি, আমরা কিন্তু এখনো রাষ্ট্র হয় নাই। একটা রাষ্ট্র হইতে হলে কি কি লাগে জানেন? একটা রাষ্ট্র হইতে হলে কিন্তু 4টা জিনিস লাগে। আমরা ইয়াতে পড়ছি যে একটা রাষ্ট্র হইতে হলে আপনার কি কি লাগবে। প্রথমে হচ্ছে জায়গা লাগবে, ভূখণ্ড লাগবে, তারপরে কি জনসংখ্যা লাগবে। তো আমাদের জায়গাও আছে, ভূখণ্ড আছে। 3 নম্বরে কি লাগবে জানেন? সরকার লাগবে। তো আমরা কিন্তু এখন সরকার, আমরা মাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েছি, আমাদের কি সরকার আছে? আমাদের সরকার লাগবে, সরকারও আমাদের হয় না। 3 নাম্বারটা হয় নাই। 4 নাম্বার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সার্বভৌমত্ব লাগবে। সার্বভৌমত্বের ব্যাপারটা কি বুঝছেন? সার্বভৌমত্বের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ স্বীকৃতি, মানে বহির্বিশ্বের মানুষ আপনাকে মানতে হবে। আপনি নিজে বলছেন ভালো, আমি ভালো, নিজে বললে হবে না। আশেপাশে মানুষজন যদি বলে যে আপনি ভালো, তাহলে কি ঠিক আছে, আপনি ভালো। কিন্তু নিজেই যদি বলেন আমি ভালো, মানে মানুষ পাগল বলবে। তো ঠিক একইভাবে তার মানে কি আমাদের 3 নাম্বার 4 নাম্বার 2টা জিনিস এখনো নাই। আমরা এখনো রাষ্ট্র হইতে পারিনি, কারণ আমাদের সরকার লাগবে আর সার্বভৌমত্ব লাগবে। রাইট, তো এখন আমরা কি করব? আমরা সরকার গঠন করব। তার মানে এই যে প্রথম আমরা যে সরকার গঠন করি, সেটাই কিন্তু আমাদের এপ্রিল মাসের 10 তারিখে, তাই না? যে সরকারের নাম কি? আমরা সরকারের নাম দিচ্ছি কি? মুজিবনগর সরকার। এটা আরেকটা নাম হচ্ছে প্রবাসী সরকার অথবা অস্থায়ী। রাত 1:30 মিনিটে। আচ্ছা, এটা লিখে আমি বুঝা দিচ্ছি এটা। হ্যাঁ, অস্থায়ী বিপ্লবী সরকার। আচ্ছা, নামটা কেন প্রবাসী সরকার হয়েছে? কি বলেন। বিদেশ থেকে পরিচালিত হয়েছে, আর কিছু? হ্যাঁ, এপ্রিল মাসের 10 তারিখ, কিন্তু এটা 10 এপ্রিল আমরা প্রথম সরকার গঠন করি, কিন্তু 10 এপ্রিল।
ঠিক আছে, এবং এই সরকারের নাম দিয়েছি আমরা প্রথম কিন্তু মুজিবনগর সরকার ছিল না, ছিল হচ্ছে প্রবাসী সরকার বা অস্থায়ী বিপ্লবী সরকার। ঠিক আছে, অনলাইন থেকে যারা আছেন একটু বলেন তো, একটু বলেন তো, অনলাইন থেকে যারা আছেন একটু বলেন। বঙ্গবন্ধুকে অলরেডি গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, ওরা পাকিস্তানে নিয়ে গেছে। এই সরকারের মধ্যে বঙ্গবন্ধু ছিল না। ভাই 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 বলেন বলেন। আচ্ছা আচ্ছা, এই কারণে। আচ্ছা, আর কারো কাছে কোনো আইডিয়া? আচ্ছা, অনলাইনে, আচ্ছা বঙ্গবন্ধু প্রবাসে, তাই? আচ্ছা আচ্ছা, এই যে আলামিন ইসলাম, ভেরি গুড, তার মানে আপনারটা সঠিক হয়েছে। দেখেন, এখানে প্রবাসী সরকার দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে সরকার গঠন করি, দেখেন তাজউদ্দিন আহমেদ তখন ইয়ার সাথে ভারতে গিয়েছে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য, যে মুক্তিযুদ্ধটা কিভাবে, আমরা কিন্তু প্ল্যান ছিল না আমরা সরকার গঠন করব। তাজউদ্দিন আহমেদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, এই সরকার গঠন তো তাজউদ্দিন আহমেদ করেছেন, ওনার কোনো প্ল্যান ছিল না যে সরকার গঠন করবে। সে গিয়েছে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য, তার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, যে কিভাবে আমরা মুক্তিযুদ্ধটা পরিচালনা করে পাকিস্তানিদেরকে এখান থেকে বিতাড়িত করতে পারি। ওনার উদ্দেশ্য ছিল এটা। তখন ওনার কাছে যাওয়ার পরে ইন্দিরা গান্ধী বলছে, আপনি যত তাড়াতাড়ি পারেন একটা সরকার গঠন করেন, কারণ সরকার গঠন না করলে বহির্বিশ্বের মানুষের কাছে এই যে একটা দেশ হইলেও তো সরকার লাগবে, তাহলে আপনাদের হয়ে আমি বলবো মানে কিভাবে বলবো, আপনার যদি সরকার না থাকে। তখন ইন্দিরা গান্ধী বলছে যে আপনি তাড়াতাড়ি একটা সরকার গঠন করেন, যত তাড়াতাড়ি সম্ভব একটা সরকার গঠন করেন। তখন কি করলো, এই তাজউদ্দিন আহমেদ ওইখানে বসে ত্রিপুরাতে, এই যে বর্তমানে যে ত্রিপুরা থেকে পানি ছাড়ছে না, ডোম্বুরিয়া থেকে যে কুমিল্লাতে যে পানি ছাড়লো, ঠিক আছে, তো এই ত্রিপুরার রাজধানী কোথায় বলেন তো? আগরতলা। ঠিক আছে, এই ত্রিপুরার আগরতলাতে বসে উনি হচ্ছে সরকার গঠন করলেন। এই কারণে এটার নাম কি বলেন তো? প্রবাসী সরকার। ঠিক আছে, এই কারণে এটার নাম হচ্ছে প্রবাসী সরকার অথবা অস্থায়ী বিপ্লবী সরকার। পরবর্তীতে দেখেন 10 তারিখে উনি সরকার গঠন করলেন, 10 তারিখে 6 সদস্য বিশিষ্ট একটা সরকার গঠন করলেন। ওই যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরকম 6 জনকে নিয়ে একটা সরকার তড়িঘড়ি করে গঠন করলেন। এবং তারা এসে পরের সপ্তাহে উনি দেশে আসলেন। এরপরে পরের সপ্তাহে অর্থাৎ 17 এপ্রিল মুজিবনগর বলতে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের নাম হচ্ছে ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকানন, আমবাগানের নিচে আম্রকানন, এই আম্রকাননে তারা এসে শপথ নেন। মানে এই মুজিবনগর সরকার তারা এসে যারা ছিলেন তারা এসে শপথ নেন হচ্ছে এই তারিখে। ঠিক আছে, আচ্ছা 17 এপ্রিল, হ্যাঁ 17 এপ্রিল হচ্ছে তারা শপথ নিলেন। জি জি, তখন তো সংসদ নাই, আমাদের তো সংসদ নাই। ঠিক আছে, তো হচ্ছে আমরা হচ্ছে শপথ নিলাম, হচ্ছে এখানে এসে আমরা শপথ নিলাম। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে যে মুজিবনগর দিবস, এই ঝামেলাটা হয় 10 এপ্রিল হবে নাকি 17 এপ্রিল বলেন তো? 10 এপ্রিল। আর কারো কাছে কোনো আইডিয়া? মুজিবনগর দিবস বলেন তো, মুজিবনগর দিবস কবে হতে পারে ভাইয়া? অনলাইনে যারা আছেন একটু বলেন তো, এখান থেকে আমি পেয়েছি 17 এপ্রিল, কেউ 10 এপ্রিল, কেউ 17 এপ্রিল, কোনটা হবে? অনলাইন থেকে 10ও আসতেছে, 17ও আসতেছে। আচ্ছা, এখন ক্লিয়ার হয়ে যাবেন। খেয়াল করে দেখেন, আপনি দেখেন এই 10 তারিখের সাথে ভাইয়া, 10 তারিখের সাথে, আচ্ছা মুজিবনগর তো কুষ্টিয়া জেলা, তাই না? তো 10 তারিখের সাথে কিন্তু মুজিবনগরের কোনো কানেকশন নেই। আছে 10 তারিখে আমরা সরকার গঠন করেছি কোথায়? আগরতলাতে, তাই না? তাহলে 10 তারিখের সাথে মুজিবনগরের কোনো কানেকশন নেই। মুজিবনগরের কানেকশন কত তারিখের সাথে? তাহলে এই 17 তারিখে এসে আমরা এখানে শপথ নিয়েছি। এই কারণে যদি বলে মুজিবনগর দিবস কবে, তাহলে কবে হবে? 17 এপ্রিল। 10 এপ্রিল না কিন্তু, হ্যাঁ না, সরকার গঠন করি আমরা 10 তারিখে।
যে সরকারই বলেন, প্রবাসী সরকার বলেন, অস্থায়ী সরকার বলেন, প্রথম সরকার বলেন বাংলাদেশের, আমাদের প্রথম সরকার বলেন, গঠন করি 10 তারিখে, কিন্তু শপথ নেই হচ্ছে 17 তারিখে। আর যদি বলে মুজিবনগর দিবস, তাহলে সেটা 17 এপ্রিল। ঠিক আছে, 10 তারিখে। হ্যাঁ, সরকার গঠন 10 তারিখ, কিন্তু তারা শপথ নিয়ে বাংলা এসে 17 তারিখে। ওকে, তো এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, 17 এপ্রিল এর হচ্ছে মুজিবনগর দিবস। ওকে, আচ্ছা, এবার আসেন, তো আমরা সরকারও গঠন করে ফেললাম। এবার দেখি তো আমাদের এই মুজিবনগর দিবসের মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় কারা কারা ছিলেন একটু দেখি। মুজিবনগর সরকারের মন্ত্রিসভা, সরকারের মন্ত্রিসভা, মুজিবনগর সরকারের মন্ত্রিসভা। তাহলে মন্ত্রিসভায় রাষ্ট্রপতি এটা আসবে না পরীক্ষায়, ঠিক আছে। উপরাষ্ট্রপতি, এটা উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, দেখেন আমরা প্রধানমন্ত্রী সবাই জানি, তাজউদ্দিন আহমেদ কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন না? তাহলে তাজউদ্দিন আহমেদ দেখেন প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমরা সবাই জানি, কিন্তু উনি যে অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এগুলো কিন্তু অনেকেই জানি না আমরা, এবং পরীক্ষা এগুলোই বেশি আসে। তাহলে উনি দেখেন, উনি কিন্তু তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন। উনি কি যে শিক্ষামন্ত্রী ছিলেন এটা কি আপনারা জানতেন? উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন। উনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী। নর্মালি তাজউদ্দিন আহমেদের চেহারা যদি দেখবেন একটু মোটাসোটা মানুষ, ঠিক আছে। তো উনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তারপরে উনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা, ঠিক আছে। উনি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এই তাজউদ্দিন আহমেদ। এছাড়া যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তো এইগুলো খালি মনে রাখেন, তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, এবার দেখেন মুজিবনগর সরকারের আমরা প্রধানমন্ত্রী দেখলাম, আমরা অর্থমন্ত্রী, অর্থ বাণিজ্য শিল্প, দেখেন তিনটে অর্থ রিলেটেড, অর্থ বাণিজ্য আর হচ্ছে শিল্প। এই অর্থ বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ছিলেন হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এরপরে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন AHM কামারুজ্জামান। AHM এর ফুল মিনিং কি জানেন? AHM আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান। বৈদ্যনাথ তলার আম্রকানন হুমায়রা খান। বৈদ্যনাথ তলার আম গাছের নিচে হচ্ছে শপথ নেওয়া হয়। হ্যাঁ, এটা এই কারণে আম্রকানন। তাহলে AHM কামারুজ্জামান, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন, ঠিক আছে, স্বরাষ্ট্র ত্রাণ আর পুনর্বাসন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হচ্ছে খন্দকার মোশতাক। এটা এতদিন ইম্পর্টেন্ট ছিল না, এখন আবার আইসাই হয়ে গেছে, ঠিক আছে। এটা এত বছর আমি বলে আসছি যে এটা পড়েন না, আর এখন বলে আসবো উপরেরটা পড়েন না, এইটা পড়েন। জি হ্যাঁ, ঠিক আছে। তো খন্দকার মোশতাক উনি হচ্ছে, হ্যাঁ অবশ্যই এগুলা নোট করতে হবে ভাইয়া, এই কষ্ট করে কেন লিখে দিচ্ছি, ঠিক আছে, নোট করতে হবে। কারণ কি দেখেন, আপনি বঙ্গবন্ধুকে বাদ দিলে এইসব জিনিসটা বাদ দিতে পারবেন না, আমাদের প্রথম সরকার, ঠিক আছে। এবং দেখেন এই মন্ত্রিসভায় মোট সদস্য কয়জন ছিল ভাই?
সদস্য কিন্তু 6 জন। ঠিক আছে, আর মন্ত্রণালয় এই যে অর্থ, বাণিজ্য, শিল্প, স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন, এরকম মোট মন্ত্রণালয় কয়টা ছিল জানেন? মোট মন্ত্রণালয় হচ্ছে 12টা। মোট মন্ত্রণালয় ছিল হচ্ছে 12টা। ঠিক আছে, এবং এই মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল জানেন? হ্যাঁ, অস্থায়ী সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড 8 নং থিয়েটার রোড, কলকাতা। জি জি, বাংলাদেশ না, মানে ব্যাপারটা হচ্ছে কি, বাংলার মধ্যে ছিল। বাংলার মধ্যে মানে ভারত পাকিস্তান যখন একসাথে ছিল না, ভারতবর্ষ যখন একসাথে ছিল, তখন আমাদের এই পুরা প্রদেশটা ছিল বাংলা প্রদেশ। বাংলা, বিহার, উড়িষ্যা, আমাদের বাংলাদেশ বলেন, তারপরে কলকাতা বলেন, বিহার, ভারতের বিহার এবং উড়িষ্যা সবগুলো মিলে একটা প্রদেশ ছিল, যেটা নাম ছিল বাংলা প্রদেশ। তো ভারত পাকিস্তান যখন আলাদা হলো হিসাবে, তো দরকার ছিল যে এরাও বাংলাভাষী, আমরাও বাংলাভাষী, একসাথে করে দেওয়া। কিন্তু ওই যে লর্ড মাউন্টব্যাটেন সর্বশেষ ভারতের ছিল, সে হচ্ছে যে সীমানা যে নির্ধারণ করছে, হয়তো টাকা পয়সা খাইছে, কিছু করছে করে হচ্ছে এই সীমানাটাকে হচ্ছে কলকাতাকে ওই পাশে করে দিছে। আপনি নর্মালি মানচিত্রের দিকে খেয়াল করে দেখবেন যে ভারতের 7 সিস্টার্স, 7টা অঙ্গরাজ্য। দেখেন ভারত আমাদের কি বলে পূর্ব পাশে পুরাটাই তো ভারত, পশ্চিম পাশে শুধুমাত্র তাদের পশ্চিমবঙ্গ, তাদের আমাদের পূর্ব পাশে যেটা 7 সিস্টার্স গুলো কিন্তু মাঝখান দিয়ে একটু কর্নার দিয়ে এসে কিন্তু 7 সিস্টারে আসা লাগে, যেটাকে চিকেন নেক বলা হয়। আপনারা তো জানেন, একটু জায়গা যেখানে নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ উপরে হচ্ছে নেপাল, ভুটান, এই মাঝখান দিয়ে গিয়ে এই জায়গাটা আসতে হয়। তো এটা তো দরকার ছিল না, এটা তো অলরেডি এমনি বাংলাদেশের সাথে আসা দরকার ছিল। ঠিক আছে না, এটা বলা যাবে না, এটা দেশের তো ওগুলো করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যেটা বলছিলাম, হ্যাঁ, কলকাতার 8 নং থিয়েটার রোডে হচ্ছে অস্থায়ী সচিবালয় ছিল। হ্যাঁ, অস্থায়ী সচিবালয়। এবার আসে, তা আমরা সরকারও গঠন করে ফেললাম। আমরা তাহলে আমাদের কি একটা রাষ্ট্র হচ্ছে 4টা জিনিস লাগে, আমরা 3টা জিনিস অলরেডি শেষ। আমরা স্বাধীনতার ঘোষণাও দিয়ে দিচ্ছি, আমরা কি করেছি, সরকারও গঠন করে ফেলছি, জায়গাও আছে, আমাদের জনসংখ্যা আছে। সর্বশেষ বাকি আছে কি আমাদের সার্বভৌমত্বের ব্যাপারটা, যেটা পরবর্তীতে কাজ করে আমরা সার্বভৌমত্ব অর্জন করি, মানে অন্য দেশের স্বীকৃতি অর্জন করি। ঠিক আছে, এটা আমরা পরে জানবো। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে দেখেন, আমরা এবার মুক্তিযুদ্ধটা ঠিকঠাক মতো পরিচালনা করব। ঠিক আছে, তার মানে দেখেন, খেয়াল করে দেখেন, এখন আমরা সরকারও গঠন করে ফেলেছি, পাকিস্তানিদেরকে উৎখাত করতে পেরেছি এখনো কিন্তু উৎখাত করতে পারিনি। সো আমরা পাকিস্তানিদেরকে উৎখাত করবো এখন। সো পাকিস্তানিদেরকে উৎখাত করার জন্য এই যে আমরা যে মুক্তিযুদ্ধটা করব ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য এই এপ্রিল মাসের 4 তারিখ অর্থাৎ 1971 সালের 4 এপ্রিল 71 সালে হবিগঞ্জের তেলিয়াপাড়া নামক একটা জায়গা আছে, হবিগঞ্জের তেলিয়াপাড়ায় আমাদের এই অঞ্চলে বড় বড় যে সেনা অফিসাররা ছিলেন, বড় বড় অফিসাররা, টপ নেতা যারা ছিলেন, সবাই একসাথে মিলিত হয় এখানে, এই তেলিয়াপাড়ায়, হবিগঞ্জের তেলিয়াপাড়ায় সবাই একসাথে মিলিত হয়। এবং ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয় যে কিভাবে মুক্তিযুদ্ধটা পরিচালনা করতে হবে, বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়, আমি একটু পরে লিখে দিচ্ছি। তারপরে ওই দিনই কিন্তু সারা দেশকে 11টা সেক্টর এবং 64টা সাব সেক্টরে কিন্তু বিভক্ত করা হয়। এই যে মুক্তিযুদ্ধের রণকৌশলটা ওই দিন ঠিকঠাক করা হয়, এ কারণে এটাকে বলা হয় কিন্তু তেলিয়াপাড়া রণকৌশল। কি বলা হয় ভাই? তেলিয়াপাড়া রণকৌশল। তাহলে পরীক্ষায় এটা আসে যে তেলিয়াপাড়া রণকৌশল হয় কবে? এই এপ্রিল মাসের 4 তারিখে, এটা মনে রাখতে হবে যে 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের। একজন আমাকে বলছে, স্যার আপনি কি আওয়ামী? এখন আমরা পড়ছি বিপদের মধ্যে, বাধ্য হয়ে মুক্তিযুদ্ধ পড়াশোনা করতে, অনেকে ভাবতেছে আমরা আওয়ামী লীগ করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আসেন তো দেখেন দেখছেন অবস্থা। জি জি জি, এই জিনিসগুলো দেখেন, আমরা রাজনীতি আমরা এখানে শিখতে আসছি, আমাদের মেইন টার্গেট কি এখানে? শিক্ষা।
আমরা শিখতে আসছি। রাজনীতি আলাপ করার সময় যে আমি বের হয়ে গেলে পরে আর রাজনীতি আলাপ টালাপ করেন, সমস্যা ওই সময় আমার সাথে করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা বলছিলাম যে তেলিয়াপাড়া রণকৌশলটা হয়েছে হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ, এবং এই দিনই কিন্তু দেখেন, এই দিনই আমরা সারা দেশকে 11টি সেক্টর ও 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয় 11টা সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। এবং এই দিন প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়েছে MAG ওসমানীকে, মোহাম্মদ আব্দুল গনি ওসমানী, MAG ওসমানীকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। তারপরে চিফ অফ স্টাফ বা সেনাবাহিনীর প্রধান, চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয় কর্নেল আব্দুর রবকে চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। এবং ওনার একজন ডেপুটি ছিলেন জি না, হ্যাঁ, উনি হচ্ছে সেনা তৎকালীন সময় আমাদের পাকিস্তান যে ছিল, পাকিস্তানি যে বাহিনী ছিল, ওই বাহিনীর ছিলেন, বড় একটা পোস্টে ছিলেন উনি। ঠিক আছে, সো ওনাকে হচ্ছে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়, আর চিফ অফ স্টাফ নিযুক্ত করা হচ্ছে আব্দুর রবকে। আর ওনার একজন ডেপুটি ছিলেন, ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত করা হচ্ছে AK খন্দকারকে। ডেপুটি চিফ অফ স্টাফ হচ্ছে AK খন্দকার। আচ্ছা, এবার আসেন আমরা এবার দেখব কয়েকটা অপারেশন দেখবো। আমরা লাস্টের দিকে আছি, আর একটু পড়াবো, এরপরে শেষ। ঠিক আছে, কয়েকটা অপারেশন দেখবো আমরা। ওগুলো আমরা নেক্সট ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, অপারেশন মুক্তিযুদ্ধকালীন অপারেশন আচ্ছা বলেন, অপারেশন সার্চলাইটটা হয়েছিল কবে? অপারেশন সার্চলাইট 25 মার্চ। অপারেশন সার্চলাইট। এরপর আসেন অপারেশন বিগ বার্ড। এটা কি ছিল? বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য যে অভিযানটা ছিল। হ্যাঁ, বঙ্গবন্ধুকে গ্রেফতার। হ্যাঁ, এটা হচ্ছে 25 মার্চ রাতে বা 26 মার্চের প্রথম প্রহর। ঠিক আছে, অপারেশন বিগ বার্ড। এরপর আসেন অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট, এটা লিখবেন যে নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার মধ্যে একটা স্টার মারবেন। দেখেন, এটা যে নৌবাহিনী কর্তৃক, এটা দেখেন আপনার আমাদের যে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, এই মুক্তিযুদ্ধের মধ্যে যতগুলো অপারেশন পরিচালনা করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। বাঙালিরা যে কি পরিমাণ স্মার্ট, কি পরিমাণ চালাক হইতে পারে, আপনি এটা দেখলে বুঝবেন। এই যে অপারেশন জ্যাকপট আমরা পরিচালনা করেছি কবে জানেন? পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? পাকিস্তান কবে স্বাধীন হয়েছে, ভারত থেকে আলাদা হয়েছে কবে? 47 সালের 15 আগস্ট না, 14 আগস্ট রাতে, অর্থাৎ 15 আগস্ট তাদের স্বাধীনতা দিবসে, ওই দিনই আমরা আমাদের নৌবাহিনীরা অপারেশন জ্যাকপট পরিচালনা করার মাধ্যমে পাকিস্তানিদের 43টা যুদ্ধ জাহাজ আমরা একসাথে ধ্বংস করে দিয়েছিলাম। 4টা বন্দর, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, নারায়ণগঞ্জ বন্দর, চাঁদপুর বন্দর, বাংলাদেশের 4 জায়গার 4 বন্দরে এই তাদের 43টা যুদ্ধ জাহাজ ছিল। এবং এই যুদ্ধ জাহাজের মধ্যে কি ছিল জানেন? এই যে আমাদের এই যে আইসা যে বাঙালিদেরকে ফায়ার করে যত সরঞ্জাম ছিল, গোলা বারুদ বলেন বলেন, সবকিছু ওইগুলোর মধ্যে জমা ছিল।
এই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে ছিল। সো আমরা একই রাতে, এক রাতের মধ্যে, তখন তৎকালীন সময় কিন্তু এখনের মতো মোবাইল ছিল না যে ফোন দিয়ে বলে দিব যে ওই রাতে আমরা এখানে অপারেশন করব, রেডি থাকবেন, ফোন দিয়ে বলে দিব যে এখন অপারেশন পরিচালনা করেন। তখন কিন্তু এরকম কোনো ইয়ে ছিল না। তাহলে চিন্তা করে দেখেন বাঙালি কি পরিমাণ স্মার্ট। এক রাতে একই সময়ে 4 জায়গা, বাংলাদেশের 4 জায়গার 4টা বন্দরে পাকিস্তানিদের 43টা যুদ্ধ জাহাজকে এক রাতে আমরা ধ্বংস করে দিয়েছি। এবং তাদের যত শক্তি ছিল 70% শক্তি কিন্তু আমরা এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে আমরা ধ্বংস করে দিয়েছি। 70%, মানে এরপরেই তাদের আসলে পতন শুরু হয়। এই আগস্ট মাসের পর থেকে আসলে তাদের পতন কিন্তু শুরু হয়। তো এটা কেমনে পরিচালনা করেছি আমরা দেখেন, তৎকালীন সময় আমাদের হাতে মোবাইল ছিল না, কিন্তু একটা জিনিস কিন্তু ছিল, রেডিও ছিল। আমাদের কাছে কি ছিল ভাই? রেডিও ছিল না? তো দেখেন আমরা দুইটা গানকে সংকেত হিসেবে নেওয়া হয়েছে। এবং এগুলা কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন, এই অপারেশন গুলো পরিচালনা করা, জাহাজ তো আর আপনি নর্মালি গুলি করলে ইয়া হবে না। জাহাজ তো বিশাল বড় বড় জাহাজ, এগুলো তো আপনি বারুদ দিয়ে বা গোলা ফালাইয়া বা গুলি করে তো এগুলো ধ্বংস করতে পারবেন না। এগুলোর জন্য মাইন ফিট করা লেগেছে। আপনার এখানে 48 জন কমান্ডো অংশগ্রহণ করেছিল এখানে, এবং তারা এর আগে 1 থেকে 1.5 মাস ট্রেনিং করছে। করার পরে তারা কিন্তু দেখেন প্রত্যেকটা জাহাজের সাগরের নিচে দিয়ে গিয়ে প্রত্যেকটা জাহাজের নিচে 3টা করে মাইন ফিট করা লেগেছিল। মাইন সামনে একটা, মাঝখানে একটা, পেছনে একটা, প্রত্যেকটা জাহাজের নিচে 3টা করে মাইন। এবং জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে এই মাইনগুলো গিয়ে তারা ফিট করেছে, কারণ ধরা পড়লে শেষ, আর বাঁচার কোনো রাস্তা নেই। এবং সাগরের নিচে দিয়ে গিয়ে এই জাহাজগুলোর নিচে মাইন ফিট করা লেগেছিল। এবং জি কত ট্যালেন্ট ছিল, ট্যালেন্ট এখনো তো দেখেন নাই, এটা এখন দেখবেন যে ট্যালেন্ট কি পরিমাণ ট্যালেন্ট ছিল। দেখেন তারা 2টা গানকে সংকেত হিসেবে ইউজ করেছে। 2টা গান, একটা গান ছিল দেখেন, একটা গান ছিল হচ্ছে আপনার একটা গান ছিল আমি তোমায় শুনিয়েছিলাম যত গান, আমি তোমায় শুনিয়েছিলাম যত গান। তারা বলে দিয়েছে, কমান্ডোদেরকে বলে দিয়েছে যে আপনারা যদি রেডিওতে সকাল টাইম দিয়ে দিচ্ছে, সকাল 6টা থেকে 8টার মধ্যে, অথবা রাত 11টা, 10টা থেকে 11টার মধ্যে যদি রেডিওতে এই গানটা শুনেন যে আমি তোমায় শুনিয়েছিলাম যত গান, যখন আপনি দেখবেন রেডিওতে এই গানটা বাজতেছে, তখন আপনি ভাববেন, মানে আপনি রেডি থাকবেন যে আগামী নির্দেশ আগামী কয়েক ঘন্টার মধ্যে নির্দেশ আসবে, আপনাকে অপারেশন পরিচালনা করতে হবে। তাদেরকে ওইভাবে বলা হয়েছে। এই গানটা দেখেন রেডিওতে এর আগেও কিন্তু এই গান বেজেছে, এরপরেও কিন্তু বেজেছে। পাকিস্তানিরা কল্পনা করে না যে এই গানকে আমরা সংকেত হিসেবে ইউজ করবো। তারা বলছে যে এই গান যদি বাজে তাহলে আপনি ধরে নিবেন, আপনি মানসিকভাবে সবকিছু রেডি রাখবেন যে এরপরে আপনার কাছে নির্দেশ আসবে, আপনি অপারেশন পরিচালনা করবেন। তারপরে দ্বিতীয় গান যেটা, সেটা হচ্ছে আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, এটা ছিল আরেকটা গান। তারা বলছে যে এই গানটা যখন বাজবে, এই গানটা যখন আপনি রেডিওতে শুনবেন, তখনই আপনি কি করবেন? গিয়ে অপারেশন পরিচালনা করবেন। এবং দেখা গেছে এই 14 তারিখ রাতে, অর্থাৎ 15 আগস্টে বাংলাদেশের 4 জায়গায় একই সাথে একই সময়ে, ঠিক আছে, হ্যাঁ, একই সময় কিন্তু হচ্ছে এই জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো হচ্ছে আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছি। যখন জাহাজগুলো ধ্বংস হয়, তখন ভূমিকম্প হলে যেমন কেঁপে ওঠে, পুরো বাংলাদেশ এরকম কেঁপে উঠেছিল। এবং তাদের 70% শক্তি কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছিলাম এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে। এরপর থেকে তাদের আসলে পতন শুরু হয় আর কি, স্বাভাবিক, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি অপারেশন জ্যাকপট। একজন বলতেছে কিভাবে পারলো, এখন বুঝছেন তো কিভাবে পারছে, এখন বুঝছেন তো। এখান থেকে হ্যাঁ, অপারেশন জ্যাকপটটা লাগবে আপনার। আপনি যদি নোট করেন, নোটের মধ্যে কি লাগবে যে পরীক্ষা অপারেশন জ্যাকপট এটা কোন বাহিনী, কাদের ছিল, এটা যে আমাদের নৌবাহিনী কর্তৃক, এখন মনে থাকবে তো। অপারেশন জ্যাকপট হচ্ছে নৌবাহিনী কর্তৃক পরিচালিত। হ্যাঁ, আর এই অপারেশন জ্যাকপট নিয়ে কিন্তু রিসেন্টলি আমাদের বাংলাদেশে একটা ছবিও হচ্ছে, অলরেডি শেষ, শুটিং শেষ। কে করেছে জানেন? এটা নায়ক কে জানেন অপারেশন জ্যাকপটের? বাংলাদেশে অসম্ভবকে সম্ভব করে কে? ঠিক আছে, তো এই অনন্ত জলিল হচ্ছে এই অপারেশন জ্যাকপটের হচ্ছে মেইন নায়ক হচ্ছে উনি। আমরা ইয়ার মধ্যে দেখি যে শুটিং যে শেষ করছে, ওইটা ছবি টবি আসে মাঝে মাঝে, ঠিক আছে। হয়তো আগামী কিছুদিন, 6 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন অপারেশন কিলো ফ্লাইট। আরেকটা অপারেশন হচ্ছে
এটা 15 আগস্ট, এটা হচ্ছে 15 আগস্ট। ঠিক আছে, অন্য কিছু রিলেট করেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন অপারেশন কিলো ফ্লাইট। অপারেশন কিলো ফ্লাইট, হ্যাঁ হ্যাঁ শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন অপারেশন কিলো ফ্লাইট যেটা, আচ্ছা দেখেন তো এটা এটা কাজের অপারেশন হতে পারে, দেখেন নামটা থেকে বোঝা যাচ্ছে ফ্লাইট কথাটা আছে, তার মানে এটা হচ্ছে বিমান বাহিনী কর্তৃক, বিমান বাহিনী, বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। আচ্ছা, অপারেশন কিলো ফ্লাইট হচ্ছে বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটা অপারেশন হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। আচ্ছা, মনে এই যে এই অপারেশন দেখেন, অপারেশন জ্যাকপটের মাধ্যমে তাদের যত শক্তি ছিল বেশিরভাগ 70% শেষ, ধ্বংস করে দিয়েছে। এরপরে সর্বশেষ আমরা মরণ কামড়টা দিই হচ্ছে অপারেশন কিলো ফ্লাইটের মাধ্যমে। আমাদের বিমান বাহিনী কি করে জানেন? বিমান বাহিনী আমাদের 2টা তেল শোধনাগার ছিল তৎকালীন সময়, এখন তো একটা আছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি, যেটা এখন তো এটাই আছে। তো এছাড়া আমাদের নারায়ণগঞ্জে আরেকটা তেল শোধনাগার ছিল, ওইখান থেকে জ্বালানি নিয়ে তারা কি করতো, ওই যে তাদের গাড়ি ট্যাঙ্ক গুলোতে ইউজ করতো, যুদ্ধ বিমান গুলোতে ইউজ করতো। তাহলে আমরা কি করলাম, পরিকল্পনা করলাম যে এই যদি তেল শোধনাগার গুলো যদি ধ্বংস করে দিতে পারি, তারা যদি তেল না পায়, জ্বালানি যদি না পায়, তাহলে কি তারা যুদ্ধ করতে পারবে আমাদের ইয়েতে? তো আমাদের বিমান বাহিনী কি করে, এই তেল শোধনাগার গুলো কি করে দেয়, আপনার এই অপারেশন কিলো ফ্লাইটের মাধ্যমে এই 2টা তেল শোধনাগার ধ্বংস করে দেয়। এই দুটো তেল শোধনাগার ধ্বংস করার পর পাকিস্তানিদের যা শক্তি ছিল একেবারে শেষ। এরপরে তারা কি করে, মানসিক রোগীর মতো আচরণ শুরু করে, মানে কিভাবে দেশ ছেড়ে পালাবে। ঠিক আছে, এটা কিন্তু ডিসেম্বরের 3 তারিখের ঘটনা। ডিসেম্বর এরপরেই কিন্তু ওই যে তাদের পতন শুরু, তাদের পালানো শুরু, এবার ডাইরেক্ট পালানো। ঠিক আছে, তো তারা কি করে, এই অপারেশন কিলো ফ্লাইটে যখন পরিচালনা করে, তাদের যখন সব শক্তি শেষ, এবার তারা শেষমেশ কি করে জানেন? শেষমেশ তারা হচ্ছে ওই ভারতে গিয়ে আক্রমণ করে বসে। ওই যে একটা মানসিক রোগী দেখবেন যে কি করে না করে সে কিছুই বুঝতে পারে না, তো তাদেরও শেষ ইয়াটা ছিল। তারা কি করে শেষমেশ গিয়ে, এর আগে কিন্তু এই 3 তারিখের আগে কিন্তু ভারত আমাদের সাথে সরাসরি এসে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, দূর থেকে সাপোর্ট দিয়েছে, বহির্বিশ্বে ইয়া করেছে, কিন্তু সরাসরি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যখনই তারা কি করলো, পাকিস্তানিরা যখন ভারতে গিয়ে আক্রমণটা করে বসলো, যেই দিন 3 তারিখে 3রা ডিসেম্বর যেই দিন পাকিস্তান ভারতে আক্রমণটা করলো, ওই দিনে ইন্দিরা গান্ধী ঘোষণা দিল, তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা দিল। পরে হচ্ছে ভারতীয় মিত্র বাহিনী আমাদের এখানে এসে কিন্তু একসাথে যুদ্ধ করে আমরা তাদেরকে পরাজিত করি। ঠিক আছে, তো এইভাবে তারা কিন্তু দেখেন, এই আবার দেখেন এই যে ভারতে যে তারা আক্রমণটা করছে, এটার কিন্তু একটা ইয়া ছিল, মানে তারা কি করছে, তারা কি ইয়া করেছে জানেন, যে তারা দেখাতে চেয়েছিল যুদ্ধটা, তারা তো অলরেডি বাংলাদেশের শক্তি তাদের যা আছে সব শেষ, তারা চেয়েছিল যেভাবে যুদ্ধটা বন্ধ করতে হবে। ঠিক আছে, তো তারা বহির্বিশ্বের মানুষকে দেখাতে চেয়েছিল যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ না, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। এই যে ভারতে আক্রমণ করছে, তার মানে ভাবছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে মানুষ বুঝবে, বহির্বিশ্বের মানুষ। কারণ কি, এর আগে দেখবেন যে ভারতের সাথে পাকিস্তানের কিন্তু আগে থেকেই যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, 48 সালে হয়েছে, 65 সালে হয়েছে। ঠিক আছে, তার মানে কি, যতবার যুদ্ধ হয়েছে জাতিসংঘের মধ্যস্থতায় কিন্তু যুদ্ধবিরতি হয়ে গেছে। যতবারই যুদ্ধ শুরু হয়েছে 1 সপ্তাহ ছিল, তারপরে কিন্তু জাতিসংঘ মধ্যস্থতা করে কিন্তু কি করেছে, যুদ্ধবিরতি করে দিয়েছে। তো তারা দেখাতে চেয়েছিল যে যদি এটা ভারত আর পাকিস্তানের মধ্যে দেখানো যায়, জাতিসংঘ আসবে, এখানে যুদ্ধবিরতি হয়ে যাবে। যুদ্ধবিরতি হয়ে যাওয়া মানে কি, সব শেষ আমাদের। কারণ কি, আমাদের অলরেডি 30 লক্ষ মানুষ মারা শেষ, তাদের অলরেডি ডিসেম্বর মাসের 3 তারিখ আমাদের যা ছিল সব অলরেডি শেষ। এখন যদি যুদ্ধ বন্ধ হয়ে যেত, তাহলে কি আমাদের সব শেষ হয়ে যেত, তাই না? তো তারা কি করছে, এই কারণে ভারতকে তারা হচ্ছে আক্রমণটা করে বসে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি অপারেশন কিলো ফ্লাইটের ঘটনা। এটা হচ্ছে 3 তারিখ, 3রা ডিসেম্বর। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন, তো যেটা বলছিলাম, আমরা এবার দেখব, আমরা আর ছোট্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে এই যে বৃহৎ শক্তির ভূমিকা। ভারত আমাদেরকে কি পরিমাণ কি হেল্প করছে না কি করছে, এই জিনিসটা আমরা জানবো। তারপরে যুক্তরাষ্ট্রের ভূমিকাটাও আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা। আচ্ছা,
আচ্ছা, এবার আসেন প্রথমে যদি আমরা ভারতের ভূমিকাটা দেখি। আচ্ছা, ভারত নর্মালি কি করেছে জানেন? আচ্ছা, ভারত আমরা দেখেছি যে ভারত যদিও তারা আমাদেরকে সহায়তা করেছে, তাদের কিন্তু একটা স্বার্থ ছিল এখানে। ভারত আমাদেরকে সহায়তা করেছে কেমন? যেমন আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, তাই না? এটা আমরা তো মানতে হবে যে ভারত আমাদের কি করেছে, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে? এরপরে তারা হচ্ছে আমাদের এই যারা মুক্তিযুদ্ধ করেছে, কি বলে ওদেরকে, মুক্তিবাহিনীদেরকে তারা ট্রেনিং এর ব্যবস্থা করে। ট্রেনিং না করলে তো আমরা যুদ্ধ করতে পারতাম না। তার মানে মুক্তিবাহিনীকে তারা কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করেছে, ট্রেনিং এর ব্যবস্থা। আচ্ছা, সুবিধাটা একটু পরে বলতেছি, সুবিধাটা আসতেছি, ঠিক আছে? কিন্তু এইগুলো তো করেছে, আমরা তো সুবিধা পেয়েছি, রাইট? এরপরে তারা আরেকটা কাজ করেছে কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ইন্দিরা গান্ধী কি করেছে? ইন্দিরা গান্ধী বহির্বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য, ওই যে সর্বশেষ যেটা রাষ্ট্র গঠনের সার্বভৌমত্ব, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান করছে। সবাইকে গিয়ে গিয়ে বলছে বাংলাদেশকে স্বীকৃতি দেন, বাংলাদেশকে স্বীকৃতি দেন। হ্যাঁ, ঠিক আছে? তার মানে ইন্দিরা গান্ধী কিন্তু বহির্বিশ্বে কিন্তু জনমত সৃষ্টি করছে। তো দেখেন, আর ভারতের স্বার্থটা কি একটু খেয়াল করে দেখেন। আপনি যদি বিশ্ব মানচিত্রটা দেখেন, আমি মানচিত্রটা আঁকতেছি না জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। মনে করেন এটা ভারত, এই ভারতের এই পাশে কিন্তু পশ্চিম পাকিস্তান, আর এই পাশে কি আমাদের পূর্ব পাকিস্তান। তার মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, দুই পাশে কি দেখেন, পাকিস্তান তো এমনি তাদের শত্রু, রাইট? এই পাকিস্তানও যদি তাদের আন্ডারে পাকিস্তানেই থাকে, মানে বাংলাদেশ না হয়ে যদি পাকিস্তানেই থাকে, তার মানে পাকিস্তান তো ভারতের চিরশত্রু। তার মানে কি আপনার দুই পাশে শত্রু। নর্মাল যদি আপনার দুই পাশে শত্রু থাকে, আপনি কিন্তু এমনি একটু বিপর্যস্ত থাকবে যে কখন কোন দিক থেকে থাপ্পড় আসে, ঠিক আছে? এই যে মনে করেন আমি দাঁড়াইছি, আমার এই পাশে শত্রু, এই পাশে শত্রু, এখন এই দিক দিয়ে সামলাইতে গেলে এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে সামলাইতে গেলে এই দিক দিয়ে আসবে, মানে দুই দিক থেকে তা চাচ্ছিল দুই দিকে শত্রু না থাকুক। হ্যাঁ, যদি কোনোভাবে যদি এটাকে তারা, ভারত চাচ্ছিল যে কোনোভাবে এটাকে যদি আমরা তাদেরকে করে যদি তাদেরকে হটাই দিতে পারি, তার মানে কি পরবর্তীতে এক পাশে শত্রু শুধু এ থাকলো, ওই পাশে থাক, আর এটাকে আমরা কি করতে পারবো, পরবর্তীতে আমাদের নিজেদের মতো ইউজ করতে পারবো, যেটা পরবর্তীতে আমরা দেখছি এখন করছে, ঠিক আছে? তাদের মেইন স্বার্থটা হচ্ছে এখানে নিজেদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছিল। ট্রেনিং, আমাদের মুক্তিবাহিনীকে তারা হচ্ছে ট্রেনিং দিয়েছিল, ঠিক আছে? এরপর আসেন, তো এই হচ্ছে কথা ভারতের ভূমিকা। আর যুক্তরাষ্ট্রের ভূমিকাটা আমরা যদি একটু দেখি, আমরা জানি আমাদেরকে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল, আর কে পক্ষে ছিল? ভারত আমাদের পক্ষে ছিল, আর বিপক্ষে ছিল কে? যুক্তরাষ্ট্র ছিল আমাদের বিপক্ষে, আর হচ্ছে কি বলে, চীন হচ্ছে আমাদের বিপক্ষে ছিল, রাইট? আমি যদি যুক্তরাষ্ট্রের ভূমিকাটা একটু দেখি, এই যুক্তরাষ্ট্র কি করেছে দেখেন, ইউএসএ কি করেছে দেখেন, তারা হচ্ছে এই 4 ডিসেম্বর, 4 তারিখ অর্থাৎ 4 ডিসেম্বর তারা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে তারা কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, জাতিসংঘের সাধারণ পরিষদে তারা কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এই 4 তারিখে। এবং ওই দিন কিন্তু যদি যুদ্ধবিরতি হয়ে যেত তাহলে কি হইতো জানেন? তাহলে তো আমাদের সব শেষ হয়ে যেত। এবং ওই দিন কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখানে কিন্তু ভেটো দেয়, ভেটো দিয়ে কিন্তু বাঁচায় দেয়, ঠিক আছে? তারপরে 4 তারিখের পরে তারা আবার সর্বশেষ চেষ্টা করে 13 ডিসেম্বর, 13 তারিখে রাশিয়া, ঠিক আছে? তার মানে হচ্ছে পরবর্তীতে 13 ডিসেম্বর তারা আবার শেষ চেষ্টাটা করে, 13 ডিসেম্বর আবার তারা জাতিসংঘের সাধারণ পরিষদে আবার যুদ্ধবিরতি প্রস্তাব দেয়, এবং ওই দিনও কিন্তু সোভিয়েত ইউনিয়ন কি করে? ভেটো দেয়। আর মাঝখানে 5 তারিখে দেখেন, এটা 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার কে আছেন এখানে দেখি? সবাই না? আর্জেন্টিনা কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব দেয়, ঠিক আছে? এবং এই দিনও কিন্তু আবার সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়। এই 3বার কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে ভেটো দিয়ে এখানে বাঁচায় দেয়, ঠিক আছে? তার মানে হচ্ছে 4 তারিখে হচ্ছে যুক্তরাষ্ট্র, 13 তারিখে যুক্তরাষ্ট্র, আর 5 তারিখে হচ্ছে আর্জেন্টিনা যুদ্ধবিরতি প্রস্তাব দেয়, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের আজকের আর আমি যাব না। আর যুক্তরাষ্ট্রের এটা তো বিপক্ষে ছিল, যদিও যুক্তরাষ্ট্রের সরকার আমাদের বিপক্ষে ছিল, জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, ঠিক আছে? যেমন আপনারা কনসার্ট ফর বাংলাদেশের নাম তো শুনেছেন, কনসার্ট ফর বাংলাদেশ, এটা একটু লিখে নেন, আর 2 মিনিট
আমাকে আর 2 মিনিট সময় দিবেন, ঠিক আছে? আর 2 মিনিট। কনসার্ট ফর বাংলাদেশ, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে ভাই। কনসার্ট ফর বাংলাদেশ, এটা হচ্ছে 1 আগস্ট হয়, 1 আগস্ট। 1 আগস্ট কোথায় হয়? কোথায় হয় স্থানটা পরীক্ষা আসে? স্থান মেডিসন স্কয়ার, নিউ ইয়র্ক। মেডিসন স্কয়ার, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে, ঠিক আছে? নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার। এখানে ব্যান্ড দল ছিল, ব্যান্ড দল। ব্যান্ড দল, ব্যান্ড দলের নাম হচ্ছে দা বিটলস, TLES, বিটলস, বা বাংলায় লিখেন বিটলস, বিটলস। ব্যান্ড দল ছিল হচ্ছে দা বিটলস। আর শিল্পীদের মধ্যে ছিল প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা হচ্ছে জর্জ হ্যারিসন। প্রতিষ্ঠাতা জর্জ হ্যারিসন। আরেকজন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে? পণ্ডিত রবিশঙ্কর। এছাড়া অন্যান্যদের মধ্যে, অন্যান্য শিল্পীদের মধ্যে ছিল অন্যান্য শিল্পী। অন্যান্য শিল্পী হচ্ছে বব ডিলান, লিওন রাসেল, লিওন রাসেল, লিওন রাসেল। জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? লিওন রাসেল, বব ডিলান, অন্যান্য শিল্পী বব ডিলান, লিওন রাসেল, বিলি প্রিস্টন, ঠিক আছে? ব্যাড ফিঙ্গার, এরা সবাই ছিল হচ্ছে অন্যান্য শিল্পী। এবং এখানে কিন্তু তারা কিন্তু দেখেন এই কনসার্ট থেকে $2.5 লাখ, দেখেন তো, $2.5 লাখ কিন্তু বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শরণার্থীদের জন্য পাঠায়। $2.5 লাখ। তৎকালীন সময় $2.5 লাখ কিন্তু, মানে এখন $2.5 লাখ কিন্তু প্রায় 3 কোটি টাকা। 71 সালে 3 কোটি, এখন কয় কোটি হয় হিসাব করে দেখেন তো? 300 কোটিরও বেশি হিসাবে, ঠিক আছে? এই টাকাটা পুরোটা কিন্তু আমাদের শরণার্থীদের জন্য পাঠায়। তো তাদের জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, যদিও সরকার বিপক্ষে ছিল। হ্যাঁ হ্যাঁ, ইউনেস্কোর মাধ্যমে পাঠিয়েছিল আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে 1971 সালের এই যে 1 আগস্ট, 71 সালের 1 আগস্ট, সাল হচ্ছে 71 সালের 1 আগস্ট, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আমরা যে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, মুক্তিযুদ্ধের সেকেন্ড পার্টে আমাদের যে ইয়েগুলো আছে, সেক্টর গুলো আছে, সেক্টর কমান্ডার আছে, বীর শ্রেষ্ঠ আছে, এছাড়াও যে মুক্তিযুদ্ধ নারী শিশু আছে, কিছু মানে টুকটাক আরো কিছু যেগুলো আছে আমরা এগুলো শেষ করব, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। অনলাইনে যারা আছেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আল্লাহ যেন আপনাদের সবার হালাল রিজিকের ব্যবস্থা করে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ।